তো আজকে হচ্ছে 19শে সেপ্টেম্বর 2024। আমাদের লিখিত ব্যাচের 60তম ক্লাস, 60। দেখতে দেখতে অনেক ক্লাস হয়ে গেল, 60তম ক্লাস। এবং দণ্ডবিধির 12তম ক্লাস। 12তম ওই জায়গায় একটা শ লাগাই দেন, হয়ে গেছে, মানে দ্বাদশ হবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমাদের দণ্ডবিধির সর্বশেষ ক্লাস বলা যেতে পারে, ইনশাল্লাহ আজকে দণ্ডবিধি শেষ হয়ে যাবে। তাহলে আমরা আজকে দেখবো, দেখেন আমাদের যে লেকচার শিট আছে এটার 20 নাম্বার প্রশ্নটা দেখেন, নিচের ঘটনা সমূহ কামাল কোন অপরাধ করেছে কিনা, কোন অপরাধ করেছে কিনা তা আলোচনা করুন। বা এইভাবে আসতে পারে যে নিচের ঘটনা সমূহে কি অপরাধ সংঘটিত হয়েছে তা আলোচনা করুন। এই ধরনের প্রশ্ন একবার আসছিল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়, এই 4টা প্রশ্ন আসছিল। তো এই ধরনের প্রশ্নে আপনার প্রচুর মার্ক পাওয়া সম্ভব যদি আপনি কোনো রকমে কি অপরাধ হয়েছে এটা যদি একটু মানে ধরতে পারেন। দেখেন, প্রথমে যেটা এসেছিল যে কামাল একজন পুলিশ অফিসার, কবির দস্যুতা সংগঠনের পরিকল্পনা করেছে জেনেও অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় কামাল তথ্য গোপন করে এবং তা প্রতিরোধ করে না। তা এই 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 প্রশ্নের উত্তর কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পড়া হয়ে গেছে। যে আপনাদের মনে আছে কিনা যে কোনো অপরাধ সংগঠনের ষড়যন্ত্র যদি গোপন করে, যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড গোপন করে সাধারণ ব্যক্তি তাহলে 118, আর কারাদণ্ড গোপন করলে সাধারণ ব্যক্তি 120, আর সরকারি কর্মকর্তা যদি ষড়যন্ত্রের কথা গোপন করে তাহলে কত, 119। মনে আছে কিনা? অপরাধ সংগঠিত হলে 10 বছর, অপরাধ সংগঠিত হলে কত, নাকি অর্ধেক, অর্ধেক। আর মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য হইলে কত, 10 বছর। আর যদি অপরাধ সংগঠিত না হয় তাহলে 4/1, 4/1। এটা ছিল আমাদের 119-এর সাজা। তাহলে আমাদের একটু আলোচনা করি। দেখেন যে এখানে ঘটনার বর্ণনা বলা যেতে পারে যে একজন পুলিশ অফিসার দস্যুতা সংগঠনের পরিকল্পনা করেছে জেনেও অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছা এই তথ্য গোপন করে তা প্রতিরোধ করে না। এখানে কোন অপরাধ করেছে কি বিচার্য বিষয়, এখানে কোন অপরাধ করেছে কিনা তা কি আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, দণ্ডবিধি 1860-এর 119 ধারার অপরাধ সংগঠন করেছে। আচ্ছা, আস্তে আস্তে শোনা যাচ্ছে কি? সবাই আস্তে আস্তে শুনেন নাকি প্রিয়া লেখা শুনেন? জি স্যার, আসতে শোনা যায় স্যার। স্যার আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। তাহলে ক্লিয়ার আস্তে কিন্তু আস্তে আসতে মানে সাউন্ড অনেক দূরের মানে থেকে ওই আসে এরকম স্যার। স্যার ওই যে ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, কিন্তু মনে হচ্ছে কি স্যার আপনি মাইক্রোফোন থেকে হয়তো বা একটু দূরে কথা বলতেছেন, এখন না, আমার সাথে দূরে তো প্রবলেম নাই, হতে পারে স্যার। দূরে অন্যরা এবার কে ঠিক আছে কেমন স্যার। শোনেন? এবার তো ঠিক আছে। আসতে বলতে আপনাদের সাউন্ড কেমন দেওয়া, এবার শুনেন। জি স্যার। দেখেন, ধারা 119 অনুযায়ী যে সমস্ত সরকারি কর্মচারীর দায়িত্ব হলো অপরাধ দমন করা, এখনো কি আসতে শুনেন? স্যার সমস্যা নাই স্যার। দেখেন, যে সমস্ত সাউন্ড তো স্যার সরকারি কর্ম ঠিক আছে। যে সমস্ত সরকারি কর্মচারীর দায়িত্ব হলো অপরাধ দমন করা, তারা যদি উক্ত অপরাধে সহায়তা করে অথবা তথ্য গোপন করে বা মিথ্যা বলে তিনি এই ধারার অধীন অপরাধ করেছেন বলে গণ্য হবে। এই ধারা অনুযায়ী দণ্ড প্রদানের পূর্ব শর্ত হচ্ছে অপরাধীর অপরাধের সহায়তাকারী সরকারি কর্মচারী হতে হবে। আলোচ্য প্রশ্নে একজন পুলিশ অফিসার হিসেবে তার দায়িত্ব ছিল দস্যুতা সংগঠনের পরিকল্পনা জানার পর এই সম্পর্কে ব্যবস্থা নেওয়া, কিন্তু তিনি তা না করে সে অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় এই তথ্য গোপন করে, ফলে তিনি 119 ধারার অপরাধ করেছেন। সুতরাং উপরোক্ত ক্ষেত্রে দণ্ডবিধির 119 ধারায় অপরাধ করেছে। আপনি যখন লিখবেন তখন আরো ডিটেইলস লিখবেন, আরো বিস্তারিত লিখবেন। কেমনে? আপনি তো পরীক্ষার হলে তো আপনি জানেন যে 119 ধারায় কি সাজা আছে। যদি সুযোগ থাকে তাহলে বলবেন যে যেহেতু আহ গোপন করে এবং দস্যুতা যদি সংগঠিত হয় তাহলে এই সাজা পাবে, আর সংগঠিত না হলে কি এই সাজা পাবে। ধন্যবাদ। না, উদাহরণ দেওয়ার দরকার নাই। যদি উদাহরণ দেবেন, যদি 5 মার্কের প্রশ্ন হয় তাহলে আমি উদাহরণ টুদাহরণ যা আছে সবকিছু দিব। কিন্তু এই যে এই 4টার নাম্বার যদি 2 2 2 করে থাকে, দেন 4 2 8, তাহলে আমার অত বিস্তারিত লেখার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার প্রশ্ন। বি, যে একজন শল্য চিকিৎসক সরল বিশ্বাসে তিনি তার রোগীকে জানান তিনি আর বাঁচবেন না, এই উক্তিতে মর্মাহত হয়ে রোগী মারা যায়, এখানে কোনো অপরাধ করেছে কি? তাহলে এই জায়গায়
আপনাদের মনে আছে কি অপরাধ হয়েছে? যে কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ। আপনার ওই যে সাধারণ ব্যতিক্রমে আলোচনা করা হয়েছে, যদি কোনো ব্যক্তি সে যদি সরল বিশ্বাসে কাউরে যদি কোনো যোগাযোগ করে এবং যার সাথে যোগাযোগ করলো সে যদি কি হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যে যোগাযোগ করলো তার এখানে কোনো অপরাধ হয় নাই। তাহলে এখানে হ্যাঁ, আমার আলোচনা করতে হবে সাধারণ ব্যতিক্রমের কত ধারা? 93 ধারা। তাহলে 93 বিচার্য বিষয় 93 দেখেন, উক্ত ঘটনাটি অপরাধ হিসেবে গণ্য হবে কিনা তা আলোচনা করতে হবে। এখানে ডাক্তার বা চিকিৎসক কোনো অপরাধ করেননি, কারণ দণ্ডবিধি। এই কামরুজ্জামান সাহেব কি দাগাদাগি করেন? ইন্টেনশনালি করেন না আনইনটেনশনালি করেন? দেখেন, এখানে ডাক্তার বা চিকিৎসক কোনো অপরাধ করেননি, কারণ দণ্ডবিধি 1860-এর ধারা 93 অনুযায়ী কারো মঙ্গলার্থে সরল বিশ্বাসে দেয়া কোনো সংবাদের কারণে ক্ষতি হলে তা কি নয়? অপরাধ নয়। যে ব্যক্তি নৈতিকভাবে এবং পেশাগতভাবে যে বিষয়টি সম্পর্কে অভিজ্ঞ, তিনি যদি প্রাসঙ্গিক কোনো বিষয়ে সরল বিশ্বাসে মন্তব্য করেন, তাতে কারো ক্ষতি হলে তিনি দায়ী বা অপরাধী কি হবেন না। তিনি যদি জানতেন যে উক্ত সংবাদ দেওয়ার ফলে রোগীর বা উক্ত ব্যক্তির মৃত্যু হতে পারে, তখনও তা অপরাধ হবে না। তাই এখানে কখনো কি করেনি? কোনো অপরাধ করেনি। তাই এখানে কোনো অপরাধ করেনি। আচ্ছা, তাহলে দেখেন সিদ্ধান্ত। সুতরাং দণ্ডবিধি 1860-এর 93 ধারা অনুসারে কর্তৃক কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। মনে আছে কিনা আপনাদের? আচ্ছা, এরপরে দেখেন আমরা 3 নাম্বার প্রশ্নে চলে আসি, যে এটাও আমাদের পড়া, যে এ আহ, এ জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করলো, এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে? যুক্তি সহ উত্তর দিন। এখানে ওই যে এখানে বিচার্য বিষয় লেখেন, ওই যে কতগুলো অদ্ভুত কতগুলো অক্ষর হয়ে গেছে, ওই জায়গায় ওটা বাদ দিয়ে বিচার্য বিষয় লেখেন। হ্যালো, এইবার শুনতে পাচ্ছেন তো কথা না? স্যার কানে হেডফোন লাগাইছি স্যার, জি এখন স্যার, শোনা ক্লিয়ার যাচ্ছে স্যার। স্যার। হেডফোন ছাড়াও শোনার তো কথা। দেখেন, না স্যার, এই অবলম্বন হয়েছে আজকে। আমি এখান থেকে কোনো হেডফোন ইউজ করি নাই, কিন্তু একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে, সাউন্ড কোনো আচ্ছা সমস্যা না। আচ্ছা, দেখেন এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে কিনা তা আলোচনা করতে হবে। তো আমরা আইনগত পর্যালোচনায় চলে আসি, যে আলোচ্য অংশে 197 ধারার অধীন অপরাধ সংগঠিত হয়েছে। ধারা 197 অনুযায়ী যে সনদ আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণীয়, এরূপ সনদের ব্যাপারে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে স্বাক্ষর ইস্যু করলে তা মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধ বলে গণ্য হবে। এখানে এ জেনে শুনে সার্টিফিকেট স্বাক্ষর ও ইস্যু করেছে, যা মিথ্যা সাক্ষ্যদানের সমতুল্য। 197 ধারার অধীন অপরাধে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি প্রযোজ্য হবে। তাই 193 ধারার অধীন শাস্তি হলো বিচারিক কার্যক্রমে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলে অর্থদণ্ড সহ 7 বছর কারাদণ্ড হতে পারে, আর অন্যান্য ক্ষেত্রে কত? 3 বছর পর্যন্ত হতে পারে। সুতরাং এ দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত, কত ধারার অপরাধ করেছে বলেন? 197 ধারার অপরাধ করেছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা নাম্বার প্রশ্নে চলে আসি। চুরি করার উদ্দেশ্যে কয়েকটি হাঁসের প্রতি গুলি চলল, উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা কবিরের মৃত্যু ঘটলো। ক জানতো না যে খ ঝোপের আড়ালে ছিল। এই জায়গায় সে তো কাউরে মারতে চাই নাই, নিন্দনীয় হত্যা কি করতে চাইছে বলেন? করতে চাই নাই। বাট এই জায়গায় যে অপরাধটা হলো, এই অপরাধটা মানে সে যদি জেনে শুনে গুলি করতো এবং মানে জেনে শুনে ওই ঝোপের আড়ালে একজন আছে, জানার পরে গুলি করতো, তাইলে মারা গেলে তার দোষ হতো, নিন্দনীয় নরহত্যা হতো। কিন্তু এই জায়গায় তো সে জানে না, সে গুলি ছড়ছে হাঁসের প্রতি আর গুলি লেগে গেছে মানুষের প্রতি। তো এই জায়গায় অ্যাকচুয়ালি কি ঘটিত হয়নি? কোনো অপরাধ সংঘটিত হয়নি। বিচার্য বিষয় দেখেন, উক্ত ঘটনাটিতে কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা, এখানে কোনো অপরাধ করেনি, কারণ দণ্ডবিধি 1860-এর 299 ধারা অনুযায়ী আলোচ্য ঘটনা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছোড়ে। এখানে যদিও একটি বেআইনি কাজ করেছিল, তারপরও সে দণ্ডনীয় নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হবে না, কারণ কে হত্যা করার তার কোনো কি ছিল না, কোনো অভিপ্রায় ছিল না। এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে গুলি চুরি নাই। যেহেতু ঝোপের আড়ালে ছিল, তাকে দেখেনি, এমনকি নিজেও জানতো না যে ওই স্থানে ছিল। এছাড়া এর উদ্দেশ্য ছিল হাঁস চুরি করা, কে হত্যা করা নয়। তাই এখানে কোনো অপরাধ করেনি। সুতরাং এখানে কোনো কি করে নাই,
অপরাধ করে নাই। এখানে জাস্ট অপরাধ যদি তারে দিতেই হয় তাহলে চুরির উদ্যোগের অপরাধ দিতে পারেন 511। আপনাদের মনে আছে কিনা যে যদি কোনো অপরাধের উদ্যোগের শাস্তি যদি আমাদের দণ্ডবিধিতে না থাকে তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 511 ধারায়। ওই ধারায় যে সর্বোচ্চ সাজা আছে তার অর্ধেক, তার অর্ধেক। তাহলে অর্ধেক। এই জায়গা হাঁসের প্রতি গুলি করছে চুরি করার জন্য, হাঁসের তো গুলি লাগে না। এখন মানুষ যতই মারা যাক, মানুষ মারার অপরাধের জায়গা হয় নাই, কিন্তু হাঁস সে তো গুলি করছিল, ওই যে পকেটে হাত ঢুকাইছিল কিছু পাই নাই, ট্রাঙ্ক খুলছিল কিছু পাই নাই, চুরির উদ্যোগ তো হয়েছে। তাহলে এই জায়গায় সে সাজা পেতে পারে কততে? 511 ধারায় চুরির, 379 ধারায় চুরির যে সর্বোচ্চ শাস্তি তার কতটুকু? তার অর্ধেক। তাহলে এই হচ্ছে, আমরা 21 নম্বরে চলে এসি। দেখেন 21 নম্বর 21 নম্বর প্রশ্নে আসছে দণ্ডবিধি 1860 অনুসারে নিচে উদাহরণ সমূহ বর্ণিত অপরাধ চিহ্নিত করে বৈশিষ্ট্য সমূহ লিখুন। মানে ওই একই ধরনের প্রশ্ন, যে ওই জায়গায় কি অপরাধ সংঘটিত হয়েছে এই বিষয়ে অপরাধটা শনাক্ত করে অপরাধের বৈশিষ্ট্য লিখতে বলছে। দেখেন, বার্ড ফ্লু আছে জানা সত্ত্বেও জামান বাজারে মুরগির মাংস বিক্রি করেন। মুরগি, সে যে মুরগি বিক্রি করতেছে সেই মুরগিতে কি আছে? বার্ড ফ্লু আছে। বার্ড ফ্লু জানার পরেও সে এই জেনে শুনে এই মুরগি বিক্রি করতেছে। এখন জামান কি কোনো অপরাধে দণ্ডিত হবে কিনা, জামান কোনো অপরাধে দণ্ডিত হবে কিনা, এটা অ্যাকচুয়ালি আমাদের, আমরা আপনাদের প্রিলিমিনারিতে আমরা পড়ছিলাম, একটা শীট দিছিলাম, এক্সট্রা একটা শীট দিছিলাম, মনে আছে কিনা? যে ওই যে আপনার মুদ্রা থেকে, মুদ্রা ভুয়া চার্জশিট এই রিলেটেড, ওখানে একটা সেকশন ছিল 269 দ্বারাই বলা হয়েছে যদি কেউ অবহেলা করে সংক্রামক ব্যাধি, একটু দাঁড়ান, আচ্ছা, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা ডিসকানেক্টেড ছিলাম। এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? স্যার, সাউন্ড ক্লিয়ার? ঠিক আছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, তাহলে দেখেন যে বার্ড ফ্লু আছে জানা সত্ত্বেও জামান বাজারে মুরগির মাংস বিক্রি করেন। তো আমি যে কথা বলতেছিলাম যে 269 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি সে জানে যে তার কর্মের মাধ্যমে কোনো সংক্রামক ব্যাধি মানে আপনার ছড়িয়ে যেতে পারে, তারপরে সে অবহেলা করছে, এই কাজের ব্যাপারে সে অবহেলা করছে, যে ইচ্ছাকৃত ভাবে, মানে আমি বাইরে গেছি ইসের সময়, করোনাকালীন সময় আমি বাইরে গেছি, আমি ইচ্ছা করে যে মাস্ক নেই নেই তা না, বাট আমি ভুল করে বাসায় রেখে গেছি, তাহলে আমি দণ্ডিত হবে 269 দ্বারায়, সাজা আছে 6 মাস। আর আমি যদি ইচ্ছা করে, ওই যে এক লোক বলছিল যে আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ মাস্ক পরে নাই আমিও করবো না, তাহলে এই জায়গায় সে মাস্ক পরে না, ইচ্ছাকৃত ভাবে যদি সে মানে সংক্রামক ব্যাধি ছড়ানোর উদ্যোগ নেয় বিদ্বেষ প্রসূত ভাবে, তাহলে এটা সে দণ্ডিত হবে 270 দ্বারায়। তাহলে এই জায়গায় যে বার্ড ফ্লু আছে জানা সত্ত্বেও সে বাজারে মাংস বিক্রি করতেছে, এই জায়গায় তার অবহেলা না, এই কাজটা করছে কিসের জন্য? সে স্বেচ্ছায়, মানে বার্ড ফ্লু ছড়াইলে ছড়াক, আমার কি, আমার মুরগি আমি বিক্রি করে যাই। তাহলে এই জায়গায় দেখেন ঘটনার বর্ণনা যদি আমরা দেখি যে বার্ড ফ্লু আছে জানা সত্ত্বেও জামান বাজারে মুরগির মাংস বিক্রি করেন, উক্ত অপরাধটি চিহ্নিত করে বৈশিষ্ট্য লিখতে হবে, বিচার্য বিষয়। তাহলে আইনগত পর্যালোচনা আমরা দেখি, জামান এখানে দণ্ডবিধি 1860-এর 270 ধারার অপরাধ করেছে। দণ্ডবিধি 1860-এর 270 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, এটা আন্ডারলাইন করেন, বিদ্বেষপূর্ণ কাজের মাধ্যমে কোনো জীবন বিপন্নকারী, বার্ড ফ্লু ডেফিনেটলি একটা জীবন বিপন্নকারী রোগ, জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটায় বা বিস্তার লাভ করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত বল দিবেন, 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। এখন যদি এরকম হতো যে সে অ্যাকচুয়ালি জানে না যে বার্ড ফ্লু আছে কিনা, বাট তার সন্দেহ আছে বার্ড ফ্লু থাকলেও থাকতে পারে, তাহলে আবার এটা 270 হতো না, কত হতো? 269। তাহলে আমরা এই অপরাধের বৈশিষ্ট্য কি কি দেখেন, কোন জীবন বিপন্নকারী রোগ কি থাকা, বর্তমান থাকা, মানে ওই কোন জীবন বিপন্নকারী রোগ আছে, তারপরে বিদ্বেষপূর্ণ ভাবে উক্ত জীবন বিপন্নকারী রোগের সংক্রামক ঘটনার উদ্দেশ্যে কোনো কাজ করা। বিদ্বেষপূর্ণ মানে মানে আপনি ইচ্ছা করেই কাজটা করেছেন, আর ইচ্ছাকৃত ভাবে উক্ত বিদ্বেষপূর্ণ কাজ কি বলেন? করা। যেহেতু বার্ড ফ্লু আছে জানা সত্ত্বেও জামান বাজারে মুরগির মাংস বিক্রি করেন, তাই জামান 270 ধারার অপরাধ
করেছে। সিদ্ধান্ত, সুতরাং জামান দণ্ডবিধি 1860-এর কত ধারার অপরাধ করছে? 270 ধারার অপরাধ করেছে। তার জি আইনগত পর্যালোচনার ভিতরেই আমাদের কয়েকটা বৈশিষ্ট্য জি খুঁজে রাখতে হবে। কারণ এই যে বৈশিষ্ট্য চাইছে যে অপরাধ কি অপরাধ করছে আর বৈশিষ্ট্য কি সেটা চাইছে আর কি। আপনার যে এইভাবেই লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনি সরাসরিও লিখতে পারেন যে জামান এখানে এত ধারার অপরাধ করছে, অপরাধের বৈশিষ্ট্য এই। বাট আমরা ওই যে একটা যদি এইভাবেই লেখেন যে বিচার্য বিষয় আইনগত পর্যালোচনা, তাহলে বিষয়টা আরো স্ট্যান্ডার্ড হয় এই আর কি, এর বেশি কিছু না। দেখেন তাহলে আমরা পরেরটা দেখি, ঘটনার বর্ণনা। জামান নামক পুলিশের আইনসঙ্গত হেফাজতে জিতু ইয়াকুবকে উদ্ধার করতে গিয়ে জামানকে গুরুতর আহত করে। মানে জামান একজন পুলিশ অফিসার, তার হেফাজতে রয়েছে ইয়াকুব। এখন ইয়াকুব রে উদ্ধার করতে গেছে কে? জিতু। উদ্ধার করতে গিয়ে পুলিশ অফিসার এসে গুরুতর জখমও করছে। মানে উদ্ধার তো করছেই, আবার গুরুতর জখমও করছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি অপরাধ হয়েছে দুইটা। এই ধরনের একটা উদাহরণ আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা? চার্জের ক্ষেত্রে চার্জে পড়ছিলাম যে অমুক অমুকরে পুলিশের হেফাজত থেকে উদ্ধার করছে এবং উদ্ধারকালে পুলিশে আঘাতও করছে। তাহলে এই জায়গায় কয়টা অপরাধ সংগঠিত হয়েছে এবং এই এই একাধিক অপরাধ যদি সংগঠিত হয় একসাথে বিচার করা যাবে কিনা? তো এই জায়গায় প্রকৃতপক্ষে অপরাধ সংগঠিত হয়েছে দুইটা। এক, কোনো ব্যক্তির মানে কোনো আইনসঙ্গত হেফাজত হতে কাউকে উদ্ধার করা, বেআইনি ভাবে উদ্ধার করা, এটা 225 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আর সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দানের জন্য যদি তাকে আঘাত করে, তাহলে স্বেচ্ছায় আঘাতের শাস্তি 332। আর এই জায়গায় করছে গুরুতর আঘাত 333, ওই জায়গায় শাস্তি আছে কয় বছর? 10 বছর। তাহলে এই জায়গায় এই যে জিতু ইয়াকুবরে উদ্ধার করতে গিয়ে জামান নামক পুলিশ অফিসারে যে আঘাত করছে, তাহলে এই জায়গায় জিতু প্রকৃতপক্ষে অপরাধ করছে 225 ধারার, আর কত ধারা? 333 ধারা। দেখেন আমরা সরাসরি আইনগত পর্যালোচনায় চলে আসি। দেখেন এখানে জিতু কর্তৃক পেনাল কোডের অধীনে আন্ডারলাইন করেন দুইটি অপরাধ সংগঠিত হয়েছে। এক, যথাক্রমে বৈধ হেফাজতে উদ্ধারের জন্য 225 ধারায়। বৈধ হেফাজত বুঝেন? আমি যদি এখানে জাকারিয়ারে ধরে রাখি, এটা বৈধ হেফাজত না, কারণ জাকারিয়ারে ধরে রাখার কোনো অধিকার আমার নাই। কিন্তু কোনো পুলিশ অফিসার যদি কোনো অপরাধের ক্ষেত্রে জাকারিয়ারে গ্রেফতার করে, ওটা হচ্ছে কি? বৈধ হেফাজত। বা কোনো বাচ্চা যদি তার কার কাছে থাকে? তার অভিভাবকের কাছে থাকে, তাহলে সেটা কি? বৈধ হেফাজত। দেখেন তাহলে বৈধ হেফাজতে উদ্ধারের জন্য 225 ধারায় এবং সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বিরত রাখতে স্বেচ্ছায় গুরুতর জখম করার জন্য 333 ধারায় অপরাধ করেছে। দণ্ডবিধি 1860-এর 225 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি, একটা জফলা কেটে দেন, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে আইনসঙ্গত হেফাজতে উদ্ধার করে বা উদ্ধারের চেষ্টা করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 2 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যে অর্থদণ্ডে, ঢ হবে না ড হবে। তাহলে এই জায়গায় একটা জিনিস দেখেন, আইনসঙ্গত হেফাজতে উদ্ধার করছে, তাহলে তো অপরাধ হওয়ার কথা না। উদ্ধার করছে, অপরাধ হলো কেন? কারণ আইনসঙ্গত হেফাজতে উদ্ধার করার তো অধিকার তার নাই। সুতরাং 225 ধারার অপরাধের বৈশিষ্ট্য কি? দেখেন কোন ব্যক্তি আইনসঙ্গত হেফাজতে থাকবে আর উক্ত হেফাজত হতে তাকে জোরপূর্বক উদ্ধার করা হবে বা উদ্ধারের কি চেষ্টা করা হবে, তাহলেই সেটা অপরাধ হবে কত ধারায়? 225 ধারা। এবং 225 ধারার শাস্তি কয় বছর? 2 বছর। এরপরে দেখেন অপরদিকে দণ্ডবিধি 1860-এর 333 ধারায় আন্ডারলাইন করেন। 333 ধারায় বলা হয়েছে যে সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দানের জন্য স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি হলো, স্বেচ্ছায় কি আঘাত দানের শাস্তি হলো যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। সুতরাং 333 ধারার অপরাধের বৈশিষ্ট্য কি কি আমরা দেখি। অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারীকে কি করবে? জখম করবে। উক্ত জখম করা হবে কিসে? স্বেচ্ছায়। সরকারি কর্মচারীর আন্ডারলাইন কেন, অফিসিয়াল দায়িত্ব পালনকারী উক্ত জখম করা হবে। উক্ত জখমের অন্যতম উদ্দেশ্য হলো উক্ত সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন থেকে কি রাখা? বিরত রাখা। মানে আপনি শুধু শুধু জখম করেন নাই, আপনার জখমের উদ্দেশ্য কি? দায়িত্ব পালন থেকে বিরত রাখা। সে সরকারি কর্মচারী হলেই হবে না, সেই সরকারি কর্মচারী কোন অবস্থায় থাকবে? দায়িত্ব পালনের অবস্থায় থাকবে। সিদ্ধান্ত দেখেন, সুতরাং জিতু আলোচ্য ক্ষেত্রে দণ্ডবিধি 225 ও 333 ধারার অপরাধ কি করেছে? সংগঠন করেছে। কত কত ধারা? 225 আর 333 ধারা। আচ্ছা আমরা এরপরে চলে আসি। দেখেন ঘটনার বর্ণনা, যে নিজেদের মধ্যে পাল্লা দিতে গিয়ে এমন ভাবে গাড়ি চালায় যে
একজন পথচারী চাপা পড়ে আহত হতে পারতো। মানে ধরেন কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ নিজেদের মধ্যে পাল্লা দিতে গিয়ে এমন ভাবে গাড়ি চালাইছে যাতে কোনো ব্যক্তি চাপা পড়ে কি আহত হতে পারতো। এখন তার কি কোন অপরাধ সে সংগঠন করেছে শুনেন, আমি একটু বলি আপনাদের। ওই যে প্রিলিমিনারিতে একটা এক্সট্রা শিট দিছিলাম, সেই জায়গায় বলা আছে দেখেন, যদি কোনো ব্যক্তি বেপরোয়া ভাবে গাড়ি চালায় বা অশ্বারোহণ করে জনপথ দিয়ে, রাজপথ দিয়ে বা জনপথ একই কথা, বেপরোয়া ভাবে গাড়ি চালায় বা অশ্বারোহণ করে যাতে কোনো ব্যক্তি আহত হতে পারতো বা কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু কেউ হয় নাই, তাহলে সে দণ্ডিত হবে 279 ধারায়, 3 বছর সাজা। যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ড বা সর্বনিম্ন 1,000 টাকা অর্থদণ্ড, সর্বোচ্চ 5,000 টাকা অর্থদণ্ড অথবা উভয়। এটা হলো 279। যদি কোনো ব্যক্তি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে বা অশ্বারোহণ করে কাউকে নিহত করে, কাউকে কি করে নিহত করে, সেই ক্ষেত্রেও সাজা 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। এখন এই জায়গা কথা আছে, আপনার মনে হইতে পারে যে কাউরে আহত করলাম না তাতেও 3 বছর, আবার একজনে মেরে ফেললাম তাতেও কত 3 বছর, বাট ওই জায়গা অর্থদণ্ড ছিল সব 279-তে, কাউরে আহত করেন নাই, সর্বনিম্ন 1,000, সর্বোচ্চ কত 5,000। কিন্তু 304-এর খতে, 304-এর খতে যখন আপনি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউকে মেরে ফেলছেন তখন সাজা 3 বছর, ঠিক আছে, বাট এই জায়গায় অর্থদণ্ডের কোনো সীমা নাই। বুঝেন কিনা? কারাদণ্ডের দিক দিয়ে এক, বাট সাজার দিক দিয়ে কি, মানে অর্থদণ্ডের দিক দিয়ে কি, ওটার সীমা নাই। 304-এর খতে কোনো কি নাই, সীমা নাই, মানে বেশিও অর্থদণ্ড দিতে পারে। এছাড়া আর একটা ধারা আমরা পড়বো, সেটা হলো 338 ক। 300 338 ক না 338 কোনটা বলেন তো? 338 স্যার। 338 নাকি? তারা জি স্যার। ওয়েট, 38 ক বা 38, ওয়েট, আচ্ছা ধন্যবাদ, এটা 338 কই, 338 না, 338 ক। 338 কতে বলছে যে আপনি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে বা অশ্বারোহণ করে কাউরে হত্যা করেন নাই কিন্তু আহত করছেন, তাইলে সাজা 2 বছর। কিন্তু এই জায়গা আবার অর্থদণ্ডের কোনো সীমা নাই। বুঝেন? তাহলে আপনি শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালাইছেন, কাউরে আহত নিহত কিছু করেন নাই, সাজা 3 বছর, কিন্তু অর্থদণ্ডের একটা সীমাবদ্ধতা আছে। আর আপনি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউরে আহত করছেন, নিহত করেন নাই, তাহলে সাজা হবে 338 কতে, 338 কতে সাজা 2 বছর। বাট এই জায়গা কি অর্থদণ্ডের কোনো কি নাই, সীমা নাই। বুঝতে পারছেন? তাহলে কারাদণ্ডের দিক দিয়ে কম হলেও এই জায়গা অর্থদণ্ডের দিক দিয়ে বেশি। তাহলে এই জায়গা যে অপরাধটা কোনটা হয়েছে, সে নিজেদের মধ্যে পাল্লা দিতে কি এমন ভাবে গাড়ি চালায় যে একজন পথচারী চাপা পড়ে আহত হতে পারতো, বাট আহত কি অ্যাকচুয়ালি হয়েছে? হয় নাই। তাহলে কি অপরাধ হয়েছে দেখেন, এখানে দণ্ডবিধি 279 ধারার অপরাধ সংঘটিত হয়েছে। দণ্ডবিধি 1860-এর 279 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো জনপথে এমন বেপরোয়া ভাবে বা তাচ্ছিল্যের সাথে কোনো গাড়ি বা যান চালায় বা অশ্বারোহণ করে মানুষের জীবন বিপন্ন হতে পারে বা অন্য কোনো ব্যক্তিকে আহত বা জখম করার সম্ভাবনা থাকে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ, এই আন্ডারলাইন করেন, 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ ন্যূনতম কত 1,000 টাকা এবং অনধিক 5,000 টাকা পর্যন্ত হতে পারে এবং উভয় দণ্ডে দণ্ডিত হবে। সুতরাং 279 ধারার অপরাধের বৈশিষ্ট্য হলো কি কি বৈশিষ্ট্য দেখি আমরা। জনপথে কোনো যান বা অশ্ব চালানো, অশ্ব বুঝেন তো, ঘোড়া, কোনো যান মানে যে কোনো যানবাহন চালানো অথবা অশ্ব চালানো, উক্ত যান বা অশ্ব বেপরোয়া ভাবে বা তাচ্ছিল্যের সাথে চালানো, এবং উক্ত যান বা অশ্বারোহণের ফলে জনজীবন বিপন্ন বা আহত হওয়ার কি থাকে, আশঙ্কা থাকা। সুতরাং আলোচ্য ক্ষেত্রে দণ্ডবিধি 279 ধারার অপরাধ সংঘটিত হয়েছে। আপনারা যখন প্রশ্নের উত্তর লেখেন তখন বারবার প্রশ্নের দিকে লক্ষ্য রাখবেন যে আমার প্রশ্নে কি চাইছে। আপনারা উত্তরের মধ্যে একবার ঢুকে গেলে প্রশ্নের দিকে আর লক্ষ্য রাখেন না যে প্রশ্নে যা থাক থাক আমি আমার মতো লিখে যাই, এটা লিখলে হবে না। প্রশ্নে কি চাইছে তার আলোকে আমাদের লিখতে হবে। অনেক ক্ষেত্রে আমরা যে গতদিন পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিলাম যে পুলিশ তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে, ওটার ইংলিশ লাইন দিছিলাম, কিন্তু আপনারা দুই একজন লিখছেন যে ওই ইংলিশ লাইনটার কোনো উল্লেখই ওই প্রশ্নের ভিতরে নাই। তার মানে প্রশ্নকর্তা যা তার চাইবে কি আমি আমার মতো লিখি, কিন্তু ওই লেখাটুক যদি খালি একটু দিতেন তাহলে আপনার প্রশ্নের উত্তর পত্রের মান আরো কি বেড়ে যায়। এই হচ্ছে কাহিনী। তো আমাদের আজান দিছে, 10 মিনিট বিরতি, এরপরে আবার শুরু হবে।
দেখেন তো ঘটনার বর্ণনা দেখেন ডি নাম্বার। এটাও এই প্রশ্ন অ্যাকচুয়ালি আমাদের পড়া হয়ে গেছে খুন এবং নিন্দনীয় হত্যার ওখানে। এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানেন, মানে এক্স একজন ব্যক্তি, সে জানেন ঝোপের আড়ালে কি আছে, জেড আছে, কিন্তু ওয়াই তা জানে না। এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে জেনে ওয়াই কে উক্ত ঝোপের প্রতি গুলি ছোড়ার জন্য প্রবৃত্ত করেন এবং ওয়াই এর গুলিতে জেড মারা যায়। মানে ওয়াই তো না জেনে গুলি করছে, ওয়াই তো জানতো না ঝোপের আড়ালে জেড আছে, তাহলে দেখা ওয়াই এর কোনো অপরাধ হয়েছে কিনা বলেন? ওয়াই এর কোনো অপরাধ হয় না, কিন্তু এক্স যে মানে সহায়তা করছে, তারা প্ররোচিত করছে, তাহলে এক্স কিসের অপরাধ করছে? প্ররোচনার অপরাধ করেছে। কিসের প্ররোচনা? খুনের প্ররোচনা, খুনের প্ররোচনা। তাইলে এখানে যে গুলি করছে সে কিন্তু কোনো দায়ে দণ্ডিত হবে না, কিন্তু এই যে যে এক্স যে প্ররোচনা দিল সে দণ্ডিত হবে কিসের জন্য? সে প্ররোচনা দিছে এবং অপরাধ সংগঠিত হয়েছে। তাহলে এখানে বলা যেতে পারে 109 ধারায় দেখেন বিচার্য বিষয়। 114 কেন হলো না? কারণ ওই জায়গা তো সরাসরি ওই মুহূর্তে ধরেন ইসের আড়ালে ছিল, সে তো আর দেখে নাই। উক্ত অপরাধটি চিহ্নিত করে বৈশিষ্ট্য লিখতে হবে। দেখেন আইনগত পর্যালোচনা, এখানে এক দণ্ডবিধি 1860 অধীনে 109 ধারায় খুনের প্ররোচনার জন্য দায়ী হবে। দণ্ডবিধি 1860 109 ধারায় আছে যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠনে অপর কোনো ব্যক্তিকে প্ররোচনা দেন বা সহায়তা করেন এবং উক্ত অপরাধটি যদি কি হয়, সংগঠিত হয়, তাহলে প্ররোচনাকারী ব্যক্তি উক্ত অপরাধের জন্য দণ্ডিত হবেন। সুতরাং 109 ধারার বৈশিষ্ট্য হলো অপরাধে প্ররোচনা দেওয়া বা সহায়তা করা, আর অপরাধটি অবশ্যই কি সংগঠিত হওয়া। যেহেতু এক্স এর প্ররোচনা ওয়াই গুলি করে এবং উক্ত গুলিতে জেড মারা যায়, তাই এক্স খুনের প্ররোচনার জন্য 302/109 ধারায় কি দণ্ডিত হবেন। অপরদিকে ওয়াই যেহেতু না জেনে গুলি চড়েছে, তাই এখানে ওয়াই এর কোনো কি অপরাধ সংগঠিত হয়নি। সিদ্ধান্ত, সুতরাং এক্স আলোচ্য ঘটনায় দণ্ডবিধির 302/109 ধারায় খুনের প্ররোচনার জন্য কি হবে? দণ্ডিত হবেন। এখন এই জায়গায় 302 কেন আনলাম? কারণ খুনের প্ররোচনার জন্য আলাদা কোনো শাস্তির বিধান নাই, এই কারণে 109 আনতে হলে যে মূল অপরাধ যেটা, সেটার সাথে 109 আমার লাগাইতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে আসি শর্ট নোট। মোটামুটি যা যা পড়ি নাই তা, যা যা বাদ থাকছে সেইগুলা চলে আসছে এখন শর্ট নোটের ভিতরে। তো দেখেন আহ প্রথমে যে শর্ট নোট সেটা হলো ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। তার আগে দেখি আলম ভাই বলেন 34 ধারায় কি আছে? আলম ভাই 34 ধারায় কি বলছিলাম বলেন তো? কমন অবজেক্ট না, কি বলেন দি, কি আছে, কি আছে সেখানে? মানে কোনো অপরাধ সংগঠিত, খুনের অপরাধ সংগঠিত হলে সেদিকে 34 দ্বারা বুঝাই বলতে পারতেছেন না নাকি? জাকারিয়া কি অভিপ্রায়? আরো বিস্তারিত বলেন, ভুইয়া বলেন দি, ভুইয়া। যে আমাদের অপরাধ সংগঠনের জন্য একটি পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়জন ব্যক্তি তা বলবেন না? দুই বা ততোধিক ব্যক্তি। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো পূর্ব পরিকল্পনা করে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে এবং সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে ওই অপরাধের জন্য তারা সবাই সমানভাবে দায়ী হবে। এই জায়গা সক্রিয় অংশগ্রহণ দরকার, সক্রিয় উপস্থিতি না থাকলেও হবে। তাহলে 34-এর মূল শর্ত ছিল অভিন্ন অভিপ্রায়, পূর্ব পরিকল্পনা থাকবে, দুই বা ততোধিক ব্যক্তি থাকবে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধটা অবশ্যই কি সংগঠিত হতে হবে। এটা হলো 34। এখন 34-এর যদি আপনি বুঝেন, এখন দুই বা ততোধিক ব্যক্তি পরিকল্পনা করলো কিন্তু কোনো অপরাধ তারা পরিকল্পনা অনুযায়ী অপরাধটা সংগঠিত হলো না, তার আগেই তারা ধরেন ধরা পড়ে গেল, তাহলে তারা দণ্ডিত হবে অপরাধজনক ষড়যন্ত্রের জন্য। অর্থাৎ যদি তারা পূর্ব পরিকল্পনা করে এবং অপরাধ সংগঠিত হয়, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী করার জন্য কত? 34। আর যদি তারা পূর্ব পরিকল্পনা করে বাট অপরাধটা সংগঠিত করতে পারে নাই, তাহলে তারা দায়ী হবে যে অপরাধের ষড়যন্ত্র করেছে সেটার কিসের জন্য? ষড়যন্ত্রের জন্য। এখন এই অপরাধজনক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে 120 ক ধারায় আর শাস্তি দেওয়া হয়েছে 120 খ ধারায়। যখন দুই বা ততোধিক ব্যক্তি অবৈধ উপায়ে কোনো কাজ করার জন্য সম্মত হয় অথবা বৈধ কাজকে অবৈধ উপায়ে সম্মত হয়। অবৈধ উপায়
ধরেন আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম আগামীকাল বার কাউন্সিলে গিয়ে ভাঙচুর করবো, তাহলে আমরা এই জায়গায় 2 এর অধিক ব্যক্তি আছি, আর বার কাউন্সিলে ভাঙচুর করাই একটা কি কাজ, অবৈধ কাজ। আর অথবা যদি এরকম হয় যে আমরা আগামীকাল পরিকল্পনা করলাম যে বিআরটি এর যে অফিসার আছে তারে দিয়ে আমরা ড্রাইভিং লাইসেন্স বানাবো বিআরটি এর অফিসারকে ঘুষ দিয়ে, তাহলে ড্রাইভিং লাইসেন্স বানানো কিন্তু একটা বৈধ কাজ, বাট ওটার আমি করতেছি কোন উপায়, ষড়যন্ত্র করতেছি অবৈধ উপায়। এখন এই পর্যন্ত আমরা ষড়যন্ত্র করছি, একটু পরে ধরেন পুলিশের কাছে ধরা পড়ে গেছি, তাহলে আমরা তো যে অপরাধের ষড়যন্ত্র করছি সেটা তো বাস্তবায়ন করতে পারি নাই, বাট এই যে যে আমরা পরিকল্পনা করলাম এটারাই বলে কি অপরাধমূলক ষড়যন্ত্র। এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে দণ্ডবিধির 120 ক ধারায়, আর শাস্তি দেওয়া হয়েছে 120 খ ধারায়। তাহলে আসমা খানম বলেন যে অপরাধমূলক ষড়যন্ত্রের সাথে অভিন্ন অভিপ্রায়ের পার্থক্য কি? হতে হয় এই জায়গা সংগঠিত হয় নাই, সংগঠিত হয় নাই। দেখেন দণ্ডবিধির 120 ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে যখন 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে বা কোনো আন্ডারলাইন করেন কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে সম্মত হয়, তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে কি হবে, গণ্য হবে। শর্ত বা উপাদানে চলে আসি আমরা। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন, 2 বা 2 এর অধিক ব্যক্তি বা সদস্য থাকতে হবে। যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার গোল দিবেন একটা কি থাকবে, সম্মতি থাকতে হবে। সম্মতিটি হতে হবে কি দেখেন, কোনো অবৈধ কাজ করতে অথবা কি কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে, অর্থাৎ 2 ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়। যারা প্রিলি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসবে যে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয় কয় ভাবে, 2 ভাগে। সম্মতি অনুযায়ী অপরাধটি সংগঠিত হয়েছে কি হয়নি সেটি বিবেচ্য বিষয় না, অর্থাৎ সম্মতি অনুযায়ী অপরাধটা সংগঠিত না হলেও অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য কি হবে বলেন, তাই হবে। তাহলে ইখতিয়ার সাহেব যদি অপরাধজনক ষড়যন্ত্রের সংজ্ঞা আসে আপনি আপনার ভাষায় কিভাবে লিখবেন বলেন তো? একটা অপরাধ করার জন্য হুম প্ল্যান করছে, হ্যাঁ কিন্তু সংগঠিত হয়নি। সংগঠিত হয় নাই, কয়জন ব্যক্তি, 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য অথবা অবৈধ কাজ করার জন্য ষড়যন্ত্র করে তখন তারা দণ্ডিত হবে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে। দেখেন আমরা শাস্তিতে চলে আসি। শাস্তি, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি নিম্নরূপ। দণ্ডবিধির 120 খ ধারা অনুসারে, কত ধারা বলেন, 120 খ ধারা অনুসারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বা ততোধিক বছর যাবৎ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধ করার ষড়যন্ত্রের সদস্য হলে, কিসের ষড়যন্ত্র করছি আমরা দেখেন, মৃত্যুদণ্ড বা কি যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বা ততোধিক বছর, সশ্রম শব্দটা বলতেন, 2 বা ততোধিক বছর কি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধের ষড়যন্ত্রের সদস্য হলে সে অপরাধে প্ররোচনাকারী হিসেবে দণ্ডিত হবে যদি অপরাধ সমূহের ষড়যন্ত্রের জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তির বিধান না থাকে। ধরেন আমরা হত্যা করার ষড়যন্ত্র করছি কোন ব্যক্তিরে, এই জায়গায় আমরা মোটামুটি 10-12 জন আছি, হত্যা করার ষড়যন্ত্র করছি, এই মুহূর্তে ধরা খাইলাম, তাহলে আমাদের দেখবে যে হত্যা করার ষড়যন্ত্রের জন্য আলাদা কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে আছে কিনা। হত্যার ষড়যন্ত্রের আলাদা কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নাই, তাহলে আমি শাস্তি পাবো 120 খতে, কিসের মতো, প্ররোচনার মতো। প্ররোচনার মতো, বুঝতে পারছেন, কারণ হত্যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে আমি এমন একটা অপরাধের ষড়যন্ত্র করছি যেটা শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে আমি এই অপরাধের ষড়যন্ত্র যেহেতু আলাদা শাস্তির বিধান নাই সেহেতু আমি শাস্তি পাবো কিসের মতো, প্ররোচনার মতো, অর্থাৎ 109 থেকে 120 এর মতো, 109 থেকে কি 120 মতো। দেখেন অর্থাৎ এক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় উক্ত একইভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি হবে, নির্ধারিত হবে। উপরে উল্লেখিত ক্ষেত্র বাদে অন্যান্য ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য বা কোনো ব্যক্তি 6 মাস পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। মানে কি 2 বছরের নিচে যে কোনো অপরাধের ষড়যন্ত্র করার শাস্তি কত, 6 মাস। আমরা যদি এই জায়গা বসে পরিকল্পনা করি যে আগামীকাল কোর্টে গিয়ে অমুকরে অকথ্য ভাষায় গালাগালি করবো, তার মানহানি করবো, মানহানির শাস্তি 2 বছর বিনাশ্রম, তাহলে এখন আমরা যদি ধরা পড়ে যাই বা অপরাধজনক ষড়যন্ত্রের জন্য আমাদের শাস্তি হবে কত ভাই, 6 মাস। কেন 6 মাস, কারণ মানহানির শাস্তি 2 বছর, 2 বছর তাও কি বিনাশ্রম। তো এই কারণে আমাদের শাস্তি ওই 120 ক্ষয়ের প্রথম অংশে যাবে না, কোন অংশে যাবে, দ্বিতীয় অংশে যাবে, এবং এই ক্ষেত্রে আমাদের শাস্তি হতে পারে সর্বোচ্চ কত, 6 মাস। বুঝতে পারছেন?
আচ্ছা, তো যদি পরীক্ষায় প্রশ্ন ধরেন দিয়ে দিল যে অভিন্ন অভিপ্রায় এবং অপরাধজনক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য, মানে 34 আর 120 এর মধ্যে পার্থক্য, তাহলে কিভাবে লিখবেন? সংজ্ঞাগত, ধারাগত, উদাহরণগত, তারপরে শাস্তিগত, তারপরে এটা 34 স্বতন্ত্র অপরাধ না, কিন্তু 120 ক কি স্বতন্ত্র অপরাধ, তারপরে শাস্তি, মোটামুটি অনেক কিছুই উপাদানগত। ওই জায়গায় অপরাধটা পরিকল্পনা থাকে সংগঠিত হয়, এই জায়গায় পরিকল্পনা থাকে সংগঠিত হয় না। বুঝতে পারছেন? ওটা স্বতন্ত্র অপরাধ না, এটা স্বতন্ত্র অপরাধ। ওই জায়গায় আলাদা শাস্তির বিধান নাই, মূল অপরাধের যে সাজা সেই সাজা, আর এই জায়গায় ষড়যন্ত্রের জন্য আলাদা শাস্তির বিধান আছে। পারবেন না ইনশাল্লাহ? জি। আমরা চলে আসি বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি। বেআইনি সমাবেশ অথবা কি আনলফুল অ্যাসেম্বলি। বেআইনি সমাবেশ আমরা 5 বা ততোধিক ব্যক্তি যদি 141 ধারায় যে 5টা সাধারণ উদ্দেশ্য আছে এই সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটা করে, তখন সেই সমাবেশকে কি বলে? বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে 141 ধারায়। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি যদি 141 ধারায় যদি যে 5টা সাধারণ উদ্দেশ্য আছে তার যে কোনো একটা যদি তারা করে, তাহলে সেই সমাবেশকে বলা হবে কি সমাবেশ বলেন? বেআইনি সমাবেশ। একটু পরে দেখেন, দণ্ডবিধির 141 ধারায় বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। 5 বা 5-এর অধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত যদি তাদের মধ্যে 141 ধারায় উল্লেখিত কোনো কি থাকে? সাধারণ উদ্দেশ্য থাকে। শর্ত সমূহ দেখেন, বেআইনি সমাবেশ সংগঠিত হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। 1, সর্বনিম্ন 5 বা 5-এর অধিক কি থাকতে হবে? সদস্য থাকতে হবে। সমাবেশের উদ্দেশ্য অবশ্যই দণ্ডবিধির 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য সমূহের মধ্যে যে কোনো একটি হতে হবে। তাহলে 141 ধারা অনুযায়ী সাধারণ উদ্দেশ্য সমূহ 5টা। এই 5টা কি কি আমরা একটু দেখি। দেখেন, 1, বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করতে কোনো কাজ। আমাদের ইখতিয়ার সাহেব যুব উন্নয়নের অফিসার, এখন 5 বা ততোধিক ব্যক্তি গিয়ে ওনারা যদি ভয় দেখায় কোনো কাজের জন্য, বা ওনাকে কোনো কাজ থেকে ভয় দেখালো, তাহলে এটা ওই সমাবেশটারে ওই কয়জনের যে ব্যক্তি যে কাজ তার ওনারে যে ভয় দেখালো, তাহলে এটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। তারপরে দেখেন, আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। যে কোনো এক জায়গায় একটা আইনি প্রক্রিয়া ঠিকঠাক ভাবে হচ্ছে, ধরেন পরীক্ষা হচ্ছে, বা যে কোনো একটা কাউরে গ্রেফতার করতে গেছে, একজনের গ্রেফতার করতে গেছে, গ্রেফতার করা ডেফিনেটলি একটা আইনগত প্রক্রিয়া, গ্রামবাসী বাধা দিছে, তাহলে গ্রামবাসী যে আইনগত প্রক্রিয়া বলবৎকরণে যে বাধা দিল, এটা কি? বেআইনি সমাবেশ। আচ্ছা, ক্ষতি বা কোনো অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠন। আপনি যদি 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় একত্রিত হইয়া যদি ক্ষতি করেন বা কোনো অপরাধমূলক অনধিকার প্রবেশ করেন, তাহলে সেই সমাবেশ কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ হয়ে যাবে। সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ। আপনি 5 বা ততোধিক ব্যক্তি গিয়ে রহমত সাহেবের তার জমি থেকে বেদখল করছেন, তাহলে সেটাও কি হবে? বেআইনি সমাবেশ। এরপরে দেখেন, অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তাকে সেই কাজ করতে বাধ্য করা, বা যে কাজ করতে বাধ্য তা করা থেকে বিরত থাকতে কি বাধ্য করা। ধরেন সচিবালয়ে ঢুকে ছাত্রছাত্রীরা ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার অটো পাস নিয়ে আসছে, তাহলে এটা তো তারা যাদের কাছ থেকে ভয় দেখায় অটোমেটিক্যালি অটো পাস নিয়ে আসছে, তারা কি ওই কাজটা করতে বাধ্য ছিল না, কিন্তু তারা কি তাদেরকে বাধ্য করছে। এখন আবার বলতে পারেন যে তাহলে বিচার কেন হচ্ছে না? বিচার এখন তো হবে না, কারণ আপনি জয়লাভ যদি করে ফেলেন তাহলে আপনার ওই কাজটা কি হয়ে গেছে? বৈধ হয়ে গেছে। ধরেন কোটা আন্দোলনকারীরা যদি জয়লাভ না করতে পারতো, তাহলে ওদের এই কয়জনের এখন কি হইতো বলবে? তাহলে এখন আপনি যদি রিস্ক নিয়ে শেষ পর্যন্ত যদি জয়লাভ করেন, তাহলে ওই কাজটা আপনার কি হয়ে গেছে? বৈধ হয়ে গেছে। বাট জয়লাভ না করতে পারলে এটা আবার কি হয়ে যাবে? অবৈধ। আচ্ছা, তাহলে দেখেন যে অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তাকে সেই কাজ করতে বাধ্য করা, এবং যে কাজ করতে সে বাধ্য তা করা হতে তাকে কি বিরত থাকতে বাধ্য করা। 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে উপরে উল্লেখিত যে কোনো একটি সাধারণ উদ্দেশ্য অনুযায়ী কাজ সম্পাদন করে, উক্ত সমাবেশকে কি বেআইনি সমাবেশ বলে। তাহলে আপনাকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে একটা, ধরেন এইভাবে আসলো, বেআইনি সমাবেশ কি? একটা বৈধ সমাবেশ কখন বেআইনি সমাবেশ হতে পারে? উত্তর কিন্তু একই। বৈধ সমাবেশ কখন বেআইনি সমাবেশ হবে? যদি 141 ধারায় উল্লেখিত 5টা সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটা করে, তখন সেটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। আমরা চলে এসি বেআইনি সমাবেশের শাস্তি। দেখেন, বেআইনি সমাবেশের শাস্তি 143 ধারায় বলা হয়েছে। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিল কত ধারায়?
141। 143 ধারায় বলা হয়েছে যে বেআইনি সমাবেশের কোন সদস্য যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 6 মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে বেআইনি সমাবেশের সদস্যদের শাস্তি কি হবে ভাই? কতদিন? 6 মাস পর্যন্ত কারাদণ্ড। এখন আমরা চলে আসি তাহলে 149 ধারায় কি আছে? বেআইনি সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের ক্ষেত্রে সদস্যদের শাস্তি। মানে আপনি বেআইনি সমাবেশের কোন সদস্য যদি কোনো অপরাধ করে, ধরেন একটা খুন করে ফেলছেন, কারো গুরুতর আহত করছে, কারো বাড়িতে আগুন দিছে, তাহলে ওই কাজের জন্য সবাই সমানভাবে দায়ী হবে। তাদের দায়টাকে, তাদের দায় কি, এই দায়ের জন্য লাগতেছে কত কতরে 149। 149 দেখেন, বেআইনি সমাবেশের সময় সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করে যে অপরাধ সংগঠন করে সেই ক্ষেত্রে তাদের দায় কি হবে? মানে বেআইনি সমাবেশের সদস্যরা যে অপরাধ সংগঠন করে তাদের দায় কি হবে তা দণ্ডবিধির 149 ধারায় উল্লেখ করা হয়েছে। 149 ধারা অনুসারে দেখেন, যদি বেআইনি সমাবেশের কোন সদস্য দ্বারা উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, অর্থাৎ বেআইনি সমাবেশ মানেই তো কোনো অপরাধ সংগঠন করা, নাইলে তো আর বেআইনি সমাবেশ হচ্ছে না। উক্ত বেআইনি সমাবেশের কোন সদস্য যদি জানতো যে উক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন অপরাধ সংগঠিত হতে পারে, ধরেন যারে ঢাকা ইউনিভার্সিটিতে পিটিএ মারছে চোরের সন্দেহে, ধরেন সবাই পিটাই নাই কিন্তু কয়েকজনের জায়গা ছিল, তারা জানতো যে ওরে পিটানো হবে, এটা জেনেই সে ওই জায়গা যোগদান করছে, কিন্তু সে ধরেন যোগদান মানে প্রি প্ল্যানে ছিল না, মানে সে পূর্ব পরিকল্পনায় ছিল না, কিন্তু সে এটা তো জানতো যে ওই জায়গা তারে পিটাই হবে, সে তাহলে তারে দায়ী করতে জায়গা লাগবে কত? 149। যদিও তার সরাসরি তারে পিটানো কি লাগবে না, কিন্তু 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় থাইকা যদি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে কোনো অপরাধ করে তার সক্রিয় অংশগ্রহণের দরকার নাই, বাট সে যদি সাধারণ উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত থাকে, সে তো জানে যে এমন তারে খাওয়াইতেছে, একটু পরেই তারে কি হবে, পিটানো শুরু হবে, এই উদ্দেশ্য জানে, বাট সে নিজে নিজে ঠিক করছে যে ওরা খাক ওরা মারুক আমি কিছু করব না, কিন্তু আপনি তো জানেন যে আপনি তার এই কাজটা করবে, তাহলে আপনিও তাদের সাথে কি সমানভাবে দোষী। এটাই কত? 149। দেখেন, উক্ত অপরাধ সংগঠনের সময় প্রত্যেক ব্যক্তি যে উক্ত সমাবেশের সদস্য সেই উক্ত সংগঠিত অপরাধের জন্য কি দায়ী। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, দেখেন যে কখন যখন একটি সমাবেশ বেআইনি সমাবেশে গণ্য হয়, উত্তর একই, ওই যে এতক্ষণ ধরে যা পড়লাম যে 5টা উদ্দেশ্যের যে কোনো একটা যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। একই উত্তর, এটার আমি পড়লাম না। দাঙ্গায় চলে আসি আমরা, দেখেন দাঙ্গা, দাঙ্গা রায়োটিং। দাঙ্গা আসলে খুব সোজা, যদি বেআইনি সমাবেশের শক্তি বা উগ্রতা প্রদর্শন করা হয় তখন সেটা কি হয়ে যায়, দাঙ্গা। এবং দাঙ্গার সংজ্ঞা দেওয়া হয়েছে 146 ধারায়। দেখেন 146 ধারায় দাঙ্গার সংজ্ঞা দেওয়া হয়েছে, বেআইনি সমাবেশের সাধারণত বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শক্তি বা উগ্রতা, আন্ডারলাইন করেন, শক্তি বা কি উগ্রতা প্রয়োগ করা হলে অনুরূপ সমাবেশের প্রত্যেক সদস্য দাঙ্গা সংগঠনের অপরাধে দোষী হবে। তাইলে দাঙ্গার সাথে বেআইনি সমাবেশের পার্থক্য কি? বেআইনি সমাবেশের একটা গুরুতর প্রকৃতির ভার্সন হলো আপনার দাঙ্গা, মানে যখন আপনি বেআইনি সমাবেশের শক্তি বা উগ্রতা প্রদর্শন করতেছেন তখন সেই বেআইনি সমাবেশ হয়ে যাচ্ছে কি দাঙ্গা। তার মানে সকল দাঙ্গার মধ্যেই বেআইনি সমাবেশ আছে, বাট সকল বেআইনি সমাবেশের মধ্যে দাঙ্গা নাও থাকতে পারে। উপাদান দেখেন যে 1 নাম্বার, একটি বেআইনি সমাবেশ থাকতে হবে, ওকে, দাঙ্গার মধ্যে তো ডেফিনেটলি কি থাকবে, বেআইনি সমাবেশ থাকবে। তারপরে দেখেন বেআইনি সমাবেশ কর্তৃক বা উক্ত সমাবেশের কোন সদস্য দ্বারা কি প্রয়োগ করা হবে, আন্ডারলাইন করেন, শক্তি বা উগ্রতা প্রদর্শন করা। 3 নাম্বার দেখেন, এমন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হয়েছে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য, এটা বলতেন বেআইনি সমাবেশের কিসের জন্য, সাধারণ উদ্দেশ্য কিসের জন্য বলেন, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। এখন আমরা দেখেন যে বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য সমূহ নিম্নরূপ। পার্থক্য আমি আর বিস্তারিত লিখলাম না, পরীক্ষায় আসতেই পারে, জাস্ট পার্থক্যের বিষয়গুলো লিখছি। দেখেন এখানে ওই যে আছে
আচ্ছা, এই জায়গায় একটা জিনিস একটু লেখানে, ধারা, সংজ্ঞা, শক্তি, উগ্রতা, অপরাধের প্রকৃতি, একটির ক্ষেত্রে অপরটির শাস্তি, ইংরেজি প্রতিশব্দ, উদাহরণ ইত্যাদি। এখানে একটা জিনিস লেখা হয় না, একটু দাঙ্গার শাস্তিটা লেখেন। দাঙ্গার শাস্তি যে কোনো এক জায়গায় লেখেন। লেখেন 147 ধারা অনুসারে, 147 ধারা অনুসারে, 147 ধারা অনুসারে দাঙ্গা সংগঠনের শাস্তি হলো, 147 ধারা অনুসারে দাঙ্গা সংগঠনের শাস্তি হলো যে কোনো বর্ণনার 2 বছর পর্যন্ত কারাদণ্ড, যে কোনো বর্ণনার 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়, বা উভয়। একটু 148টা একটু লিখে ফেলেন যে 148 ধারা অনুসারে মারাত্মক অস্ত্র সহ দাঙ্গা সংগঠনের শাস্তি হলো যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তাহলে অনুপ বলেন 147-এর সাথে 148-এর পার্থক্য কি? আপনার দাঙ্গার যে শাস্তি, হুম। আর এই 148 হচ্ছে মারাত্মক অস্ত্র সহ দাঙ্গা, এখানে 2 বছর আর এটা হলো 3 বছর। মারাত্মক অস্ত্র যদি সহ যদি দাঙ্গা করা হয় তাহলে সাজা চলে আসবে আপনার কত ধারায়? 148 ধারায়। ধন্যবাদ। তো সদস্য তো 5 বছর করতে। হ্যাঁ, যে জায়গায় দাঙ্গায় যেহেতু বেআইনি সমাবেশ আছে, তার মানে দাঙ্গার সদস্য কয়জন? 5 জন। জি। তো আমরা চলে এসি মারামারি বা এফরে। মারামারি বা এফরে, মারামারি বা এফরে, এটার সংজ্ঞা দেওয়া হয়েছে আমাদের দণ্ডবিধির 159 ধারায়, যে জায়গা বলা হয়েছে 2 বা ততোধিক ব্যক্তি যদি পাবলিক প্লেসে বা প্রকাশ্য স্থানে কি করে, মারামারি করে বা ঝগড়া করে, তারে বলে মারামারি বা এফরে। দেখেন দণ্ডবিধির 159 ধারা অনুযায়ী যখন 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে বা পাবলিক প্লেসে ঝগড়া করে, গণশান্তি ভঙ্গ করে, তখন তারা কি মারামারি করে বলে গণ্য হবে। তাহলে গোল দিয়েন প্রকাশ্য স্থান, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ দেখেন যে পাগলা তানভীর ও রশিদ সাহেব মসজিদের মধ্যে একটি হাদিসের ব্যাখ্যাকে কেন্দ্র করে হাতাহাতিতে লিপ্ত হয়, তারা এখানে মারামারি করেছে বলে কি গণ্য হবে? আচ্ছা, এখন তাহলে এখন একটু বিচারিক নজির আছে, এটা একটু দেখেন। বিচারিক নজির দেখেন, প্রকাশ্য স্থান বলতে ওই সমস্ত স্থানকে বোঝায় যেখানে জনসাধারণ সচরাচর যাতায়াত করতে পারে। এই যে তানভীর এসে গেছে, দেখেন। আচ্ছা দেখেন, এই যে বিচারিক নজিরটা একটু দেখেন যে প্রকাশ্য স্থান বলতে আপনারা অনেকেই প্রকাশ্য স্থান নিয়ে দ্বিধায় ভুগেন যে প্রকাশ্য স্থান আসলে কারে বলে। বিচারিক নজিরে এসেছে যে প্রকাশ্য স্থান বলতে ওই সমস্ত স্থানকে বোঝায় যেখানে জনসাধারণ সচরাচর কি যাতায়াত করতে পারে। এখন বলেন তো এটা প্রকাশ্য স্থান কিনা? এটা কিন্তু জনসাধারণ আসতে পারবে না, তো এটা কিন্তু প্রকাশ্য স্থান না। তারপরে দেখেন, যে ভূমির চারিদিকে দেওয়াল নাই তা প্রকাশ্য স্থান বলে গণ্য হবে। এখন আপনি আবার বলবেন তো মসজিদের চারপাশে তো দেওয়াল আছে, তার ব্যাখ্যা পরে আসতেছে। দেখেন, এছাড়াও মসজিদ, মন্দির, প্রাঙ্গণ প্রকাশ্য স্থান বলে গণ্য হয়ে থাকে।
এটা এটা ব্যাখ্যা দিয়েছে এআইআর 1937 সালের একটা মামলায়। তার মানে আপনাকে যদি বলে প্রকাশ্য স্থান কাকে বলে, যে জায়গায় সচরাচর জনসাধারণ চলাচল করতে পারে, বলেন তো সিনেমা হল প্রকাশ্য স্থান কিনা? জনসাধারণ তো সচরাচর যেতে পারে, তাহলে সেটা কি প্রকাশ্য স্থান। মন্দির মসজিদ এগুলো সব কি প্রকাশ্য স্থান। বুঝতে পারছেন? আচ্ছা, ইভেন বাসের মধ্যেও প্রকাশ্য স্থান, কারণ বাসে তো সবাই কি যাতায়াত করতে পারে। আচ্ছা আচ্ছা, উপাদান দেখেন, উপাদান যে মারামারির ক্ষেত্রে দুই বা ততোধিক সদস্য থাকতে হবে। দুই বা ততোধিক সদস্য ঝগড়া করে অবশ্যই কি করবে, গণশান্তি ভঙ্গ করবে। গণশান্তি ভঙ্গ অবশ্যই প্রকাশ্য স্থানে বা পাবলিক প্লেসে হতে হবে। এখন চলে আসেন মারামারির শাস্তিতে। দেখেন দণ্ডবিধির 160 ধারা অনুযায়ী মারামারির শাস্তি হলো, এটা একটু ব্যতিক্রম। দেখেন যে কোনো বর্ণনার কারাবাস যা 1 মাস পর্যন্ত হতে পারে, মাত্র 1 মাস, বাট যে কোনো বর্ণনার, বা অর্থদণ্ড যা কত 100 টাকা পর্যন্ত বা উভয়। তাহলে এখানে একটা জিনিস দেখেন ভাই, যে মারামারির শাস্তি মাত্র 1 মাস, কিন্তু কি যে কোনো বর্ণনা, বা জরিমানা কত 100 টাকা বা উভয়। এখন আপনারা এই জায়গা থেকে পার্থক্য দিয়ে দিল, মারামারি ও দাঙ্গার ভিতর পার্থক্য করেন, মারামারি বা আনলফুল অ্যাসেম্বলির মধ্যে পার্থক্য করেন, মারামারি বা খুনের মধ্যে পার্থক্য করেন। আপনার দণ্ডবিধি মানেই যে কোনো একটার সাথে আর একটা পার্থক্য আসার সম্ভাবনা আছে, এবং যে কোনো একটার সাথে আর একটা পার্থক্য লেখার টেকনিক আপনার জানতে হবে। তাহলে এগুলা কিন্তু প্রিলিমিনারি পড়ার তাগিদে, মানে প্রিলিমিনারিতে আপনাদের খুব ভালোভাবে পড়া হয়েছে, যে কারণে মারামারি এই জায়গা মুখস্থ করার মতো কিছু নাই। 159 খালি ধারাগুলো মনে থাকলে হইলো, যে সংজ্ঞা 159, শাস্তি কত 160, আর মারামারি দুই বা ততোধিক ব্যক্তি হতে হবে কোথায়, প্রকাশ্য স্থান। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? আচ্ছা, প্রশ্ন অনলাইনে যারা আছেন ভাই, কোনো প্রশ্ন আছে কিনা? আর না হলে আমরা অপহরণ এবং জোরপূর্বক অপহরণ বা অপহরণে চলে যাব, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। স্যার এখানে এআই আর এটার দ্বারা কি বুঝাইছে স্যার? এআইআর মানে অল ইন্ডিয়া রিপোর্ট। থ্যাংক ইউ স্যার। দেখেন আমরা চলে আসি অপহরণ, কিডন্যাপিং। অপহরণের বাংলা হচ্ছে, অপহরণের ইংরেজি হচ্ছে কিডন্যাপিং, এবং জোরপূর্বক অপহরণ বা অপবাহন। জোরপূর্বক অপহরণ বা কি অপবাহন, এটাকে বলে কি অ্যাবডাকশন। অপহরণের আরেকটা বাংলা এখানে বাদ দিয়ে একটু লেখেন মনুষ্যহরণ। অপহরণের আরেকটা বাংলা হচ্ছে মনুষ্যহরণ। অপহরণ আসলে কাকে বলে, এখানে আমরা আসার আগে, মানে যাওয়ার আগে একটু বলি। আমাদের দণ্ডবিধির 359 ধারায় বলা হয়েছে যে অপহরণ বা কিডন্যাপ হলো দুই প্রকার। একটা হচ্ছে 360-এ বলছে বাংলাদেশ থেকে অপহরণ, আর 361-তে বলছে আইনগত অভিভাবক হতে অপহরণ। বাংলাদেশ থেকে অপহরণ কাকে বলে, ধরেন আপনি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি, এই জায়গায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে ছেলে বলতে বোঝানো হয়েছে 14 বছরের বেশি, মেয়ে বলতে বোঝানো হয়েছে 16 বছরের বেশি। আপনি ধরেন এখানকার জাকারিয়াকে যদি আপনি তার সম্মতি ছাড়া বাংলাদেশের বাইরে নিয়ে যান, তখন আপনি কি করেছেন বলে গণ্য হবে, কিডন্যাপ করেছেন বলে গণ্য হবে। কোথা থেকে কিডন্যাপ, বাংলাদেশ থেকে। এখন এই কিডন্যাপের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য অপ্রাসঙ্গিক, মানে আপনি জাকারিয়ারে ভালো উদ্দেশ্য নিতে পারেন। বুঝতে পারছেন? ধরেন তানভীর রে নিয়ে যাওয়া হলো ওই আহ, আজমির শরীফ দেখানোর জন্য, জোরপূর্বক নিয়ে যাওয়া হলো, তার সম্মতি নাই। তাহলে এই জায়গা আমার উদ্দেশ্য কি, তারে আজমির শরীফ দেখানো, কিন্তু তার সম্মতি ছাড়া যদি নিয়ে যাওয়া হয় তবুও এটা কি হিসেবে গণ্য হবে, কিডন্যাপ হিসেবে গণ্য হবে। তাহলে তানভীরের যে সদ্য বিবাহিতা স্ত্রী, সে আমার বিরুদ্ধে মামলা করবে কত ধারায়, এই কিডন্যাপের মামলা করবে, কারণ তারই তো এখন টান বেশি আর কি। দেখেন তাহলে এখন, তাহলে এটা হচ্ছে বাংলাদেশ থেকে অপহরণ কিসের ক্ষেত্রে, প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে। এখন আসেন, ধরেন যার বয়স 14 বছরের কম, ছেলে হইলে 14 বছরের কম, মেয়ে হইলে কত বছরের কম, 16 বছরের কম, অথবা পাগল। আমরা তো জানি যে পাগল বা উন্মাদ বা অপ্রকৃতিস্থ ব্যক্তির কি সম্মতি দেওয়ার ক্ষমতা নাই। তাহলে এই যার বয়স 14 বছরের কম, তার সম্মতি থাক বা না থাক, তার সম্মতি কি বলেন,
থাক বা না থাক, তাকে যদি আপনি বাংলাদেশের বাইরে নিয়ে যান তার অভিভাবকের সম্মতি ছাড়া, তাহলেও এটা কি হবে, বাংলাদেশ থেকে কিডন্যাপ করেছেন বলে গণ্য হবে। তাহলে বলেন তো যে বাংলাদেশ থেকে কিডন্যাপ কোন ধরনের মানুষের ক্ষেত্রে হতে পারে, প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? প্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও হতে পারে, আবার কি অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও হতে পারে, নাকি? সহজ কথা, আপনি সম্মতি ছাড়া, যদি প্রাপ্তবয়স্কের সম্মতি ছাড়া বাংলাদেশের বাইরে নিয়ে যান তাহলে কিডন্যাপ বাংলাদেশ থেকে। আর অপ্রাপ্তবয়স্কের সম্মতি থাক বা না থাক, বাংলাদেশের বাইরে নিয়ে গেলেও সেটা কি, কিডন্যাপ। আপনি 15 বছরের এক মেয়েকে নিয়ে গেছেন বাংলাদেশের বাইরে, ইন্ডিয়া ঘুরতে নিয়ে গেছেন। আসমা খানম যদি ইন্ডিয়াকে ওরে নিয়ে যায়, 15 বছরের কোনো বালিকাকে, আসমা খানমের উদ্দেশ্য সৎ, কিন্তু তবুও তার গার্ডিয়ানের তো সম্মতি নেয় নাই, তাহলে আসমা খানম এখানে কি করেছে বলে গণ্য হবে, কিডন্যাপ করেছে বলে গণ্য হবে। তাহলে এটা হলো বাংলাদেশ থেকে কিডন্যাপ। আর 361 বলছে যে আইনানুগ অভিভাবকত্ব হতে কিডন্যাপ। আইনানুগ অভিভাবকত্ব মানেই হচ্ছে, বোঝা যাচ্ছে সে প্রাপ্তবয়স্ক না। তাহলে 14 বছরের কম বয়স্ক কোনো ছেলে এবং 16 বছরের কম বয়স্ক কোনো মেয়েকে যদি তার আইনানুগ অভিভাবকের সম্মতি ছাড়া কোথাও নিয়ে যান বাংলাদেশের এক স্থান থেকে আর এক স্থানে, তাহলে আপনি আইনানুগ অভিভাবক হতে কিডন্যাপ করেছেন বলে কি গণ্য হবে। অথবা শুধু পাগল ব্যক্তির নিয়ে গেছেন বাংলাদেশের এক স্থান থেকে আর এক স্থানে, সেটাও কি হবে, তার অভিভাবকের সম্মতি ছাড়া যদি নেন। ধরেন আপনার ভালো উদ্দেশ্য, আপনি টাকা নিয়ে গেছেন খেলা দেখার জন্য একজন বাচ্চাকে তার অভিভাবকের সম্মতি ছাড়া, তাও তবুও এই জায়গায় আপনি কি করেছেন বলে গণ্য হবে, কিডন্যাপ করেছে বলে গণ্য হবে। তাইলে আইনানুগ অভিভাবকত্ব হতে কিডন্যাপ কিসের ক্ষেত্রে হয়, অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হয়। আর প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হতে পারে যদি সে পাগল হয় বা কি হয়, উন্মাদ হয়। আর আইনানুগ অভিভাবকত্ব থেকে কিডন্যাপ মানে হচ্ছে বাংলাদেশের এক স্থান থেকে আর অন্য স্থানে। তাহলে এখানে আপনারা একটা জিনিস বুঝলেন যে কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদা কি অপ্রাসঙ্গিক। পরবর্তী উদ্দেশ্য ভালোও হতে পারে, আবার কি খারাপও হতে পারে। এবার আসি অ্যাবডাকশনে। 362 ধারায় বলছে অ্যাবডাকশনের সংজ্ঞা। অ্যাবডাকশন কি? প্রথমত, অ্যাবডাকশনে কোনো বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। অ্যাবডাকশনের ক্ষেত্রে আপনি কাউরে জোরপূর্বক নিয়ে গেছেন বা প্রলুব্ধ করে নিয়ে গেছেন কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, মানে অ্যাবডাকশনের ক্ষেত্রে আপনার পরবর্তী উদ্দেশ্য সর্বদা কি খারাপ, এবং এটা যে কোনো বয়সের যে কেউ হতে পারে। ছোটবেলায় আমরা শুনতাম ছেলে ধরা আইছে, তার ছেলে ধরা নিয়ে তাদের ধরে নিয়ে গেছে, তার মানে কি মুক্তিপণ আদায় করবে, অথবা তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে, অথবা তারে বিক্রি করে দিবে। তার মানে তার পরবর্তী উদ্দেশ্য সর্বদা কি খারাপ। তাহলে পরবর্তী উদ্দেশ্য যদি সর্বদা খারাপ থাকে এবং তারে যদি জোরপূর্বক নিয়ে যায় বা প্রলুব্ধ করে নিয়ে যায়, এটারে কি বলে, অ্যাবডাকশন। অ্যাবডাকশনের আর বাংলা যদি আমরা করি তাহলে বলা হয় জোরপূর্বক মনুষ্যহরণ, জোরপূর্বক অপহরণ বা অপবাহন। তিনটা, জোরপূর্বক মনুষ্যহরণ বা জোরপূর্বক মনুষ্যহরণ বা অপবাহন, আর একটা হচ্ছে কি অ্যাবডাকশন। বুঝতে পারছেন? জোরপূর্বক অপহরণ, জোরপূর্বক মনুষ্যহরণ বা অপবাহন, বাংলা হলো তিনটা, আর ইংরেজি হচ্ছে কি একটা, অ্যাবডাকশন। তাহলে বলেন না, অপবাহন বললেই সেটা কি অ্যাবডাকশন। তাহলে আমরা যদি একটু, আমি তো এই জায়গায় আমরা পড়বো তার আগে আপনাদের একটু বুঝাই নিচ্ছি যে তাহলে কিডন্যাপিং এর প্রকারভেদ আলোচনা করতে 359 ধারায়। কিডন্যাপিং হচ্ছে দুই প্রকার, বাংলাদেশ থেকে কিডন্যাপ আছে 360, আইনানুগ অভিভাবকত্বে কিডন্যাপ আছে 361, আর অ্যাবডাকশন অপবাহনের সংজ্ঞা দেওয়া হয়েছে 362 ধারায়। তাহলে কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের ভিতরে আসল কি পার্থক্য আছে? পার্থক্য হলো যে কিডন্যাপিং এর যে একটা গুরুতর প্রকৃতির অপরাধ হচ্ছে কি অ্যাবডাকশন। কিডন্যাপিং দুই প্রকার হতে পারে, কিন্তু অ্যাবডাকশনের কোনো প্রকার ভেদ নাই। কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য অপ্রাসঙ্গিক, বাট অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য কি সর্বদা প্রাসঙ্গিক। কিডন্যাপিং এর ক্ষেত্রে জোরপূর্বক প্রতারণা বা ছলনা নাও থাকতে পারে, বা অ্যাবডাকশনের ক্ষেত্রে সর্বদা কি থাকবে। কিডন্যাপিং এর ক্ষেত্রে কোনো বয়সের কোনো কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়সের একটা, ছেলের ক্ষেত্রে 14 বছরের কম, মেয়ের ক্ষেত্রে 16 বছরের কম, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে কোনো কি বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। এই অপহরণ ইংরেজিতে বলে কিডন্যাপিং, আর অপহরণ ইংরেজিতে বলে কি অ্যাবডাকশন। এই তো, যদি পার্থক্য আসে তাহলে এইভাবে আমার লিখে দিতে হবে। তাহলে আমরা একটু পড়া শুরু করি। দেখেন, দণ্ডবিধি 1860-এর 359 থেকে 374 ধারা পর্যন্ত অপহরণ বা জোরপূর্বক অপহরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
যেখানে লেখেন, যেখানে এই কার্ডটা দেন, যেখানে 359 ধারায় অপহরণের প্রকারভেদ এবং 362 ধারায় জোরপূর্বক অপহরণের সংজ্ঞা আলোচনা করা হয়েছে। আমরা প্রথমেই চলে এসে অপহরণে। দেখেন অপহরণের ইংরেজি কি? কিডন্যাপিং। 359 ধারা অনুযায়ী অপহরণ কয় প্রকার? 2 প্রকার। বাংলাদেশ থেকে অপহরণ আছে 360 ধারা, আর আইনানুগ অভিভাবকত্ব হতে অপহরণ আছে কত ধারা? 361 ধারা। আমরা প্রথমে চলে আসি 360 ধারায়, বাংলাদেশ থেকে অপহরণ। বাংলাদেশ থেকে অপহরণ বলে গণ্য হবে যে ব্যক্তি সম্মতি দেওয়ার যোগ্য, তার সম্মতি ব্যতীত বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়া বলে। এখানে সম্মতি দেওয়ার যোগ্য বলতে বোঝানো হচ্ছে ছেলে হলে কত? 14 বছরের বেশি, মেয়ে হইলে কত? 16 বছরের বেশি। যে ব্যক্তি সম্মতি দেওয়ার অযোগ্য, যেমন নাবালক, অপকৃতস্থ, তার পক্ষে আইনগত ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সম্মতি ব্যতীত যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয়। এমনকি কোন নাবালক বা অপকৃতস্থ ব্যক্তির সম্মতি নিয়েও, এটা আন্ডারলাইন করেন, সম্মতি কি কি মানে পাগলের সম্মতি আছে, আবার অপকৃতস্থ ব্যক্তিরও কি আছে? সম্মতি আছে। ও তার অভিভাবক ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশ থেকে অপহরণ করেছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে আমরা যদি 360 ধারার প্রযোজ্যতায় আসি, প্রযোজ্যতা মানে হলো 360 ধারা বাংলাদেশ থেকে অপহরণ প্রযোজ্য হয় কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে, নাকি? এখানে প্রাপ্তবয়স্ক বলতে 361 ধারা অনুযায়ী 14 বছরের বেশি বয়স্ক কোনো ছেলে এবং 16 বছরের বেশি বয়স্ক কোনো কি মেয়েকে বোঝানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বা অপ্রকৃতস্থ ব্যক্তি উভয়ের ক্ষেত্রে 360 ধারায় বাংলাদেশ থেকে অপহরণ প্রযোজ্য হবে। এটা প্রিলিমিনারিতে ভালো প্রশ্ন আসে যে দণ্ডবিধির 360 ধারা কোন ধরনের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক? কে বলেন তো? প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক উভয়। এখন আমরা চলে আসি যে আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্য হরণ বা অপহরণ। মনুষ্য হরণের আর এক নাম কি? অপহরণ। দণ্ডবিধির 361 ধারা অনুযায়ী অভিভাবকের নিকট থেকে 14 বছরের কম বয়সের নাবালক বা 16 বছরের কম বয়সের নাবালিকাকে বা কোনো অপ্রকৃতিস্থ ব্যক্তিকে আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতীত প্রলুব্ধ করে নিয়ে যাওয়া আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণ বলে গণ্য হবে। এখন আমরা চলে আসি জোরপূর্বক অপহরণ, মনুষ্য হরণ বা অপবাহন, বা ইংরেজিতে বলতেছে কি? অ্যাবডাকশন। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো স্থানে গমন করার জন্য, আন্ডারলাইন করেন, জোরপূর্বক বাধ্য করে, জোরপূর্বক কি করে? বাধ্য করে, বা প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে, আন্ডারলাইন করেন, জোরপূর্বক বাধ্য করে অথবা প্রতারণামূলক উপায় কি করতেছে? প্রলুব্ধ করে, সেই ব্যক্তি জোরপূর্বক অপহরণ করেছে বলে গণ্য হবে। এক্ষেত্রে বয়স বিবেচ্য বিষয় নয়, মানে অপবাহনের ক্ষেত্রে বয়স কি কোনো বিবেচ্য বিষয় না। এবং জোরপূর্বক অপহরণ যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। লাস্টের লাইনটা আন্ডারলাইন করেন, কিডন্যাপিং এর উদ্দেশ্য পরবর্তীতে ভালো হতে পারে, কিন্তু অ্যাবডাকশনের উদ্দেশ্য সর্বদাই কি হবে? কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন কে বুঝেন নাই বলেন তো দেখি? ইখতিয়ার সাহেব বুঝতেন না? জাকারিয়া সাহেব বুঝছেন? তাহলে আমরা যদি দেখি অপহরণ আর অপভাবনের মধ্যে পার্থক্য যদি আসে, পার্থক্য তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা লিখি, সংজ্ঞা, ধারা, প্রকারভেদ, অপরাধের প্রকৃতি, উপায়, বয়স, সম্মতি, ইংরেজি শব্দ, শাস্তি, উদাহরণ, অনেকগুলো লেখা যায় এবং বুঝে বুঝে লেখা যায়, এটা মুখস্থ করার কিছু নাই। তো আমরা চলে আসবো কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের শাস্তিতে। আপনাদের লাইনটা কেটে যাবে, লিঙ্ক দিচ্ছি, আবার জয়েন করেন। অপহরণ এবং অপবাহনের শাস্তিতে চলে আসি। দেখেন অপহরণ এবং অপবাহনের শাস্তি দণ্ডবিধির 363 ধারা অনুসারে মনুষ্য হরণের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ, আন্ডারলাইন করেন, 7 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। মানে শুধু কিডন্যাপিং এর শাস্তি যদি বলেন, শুধু কিডন্যাপিং এর শাস্তি আলোচনা করছে 363 ধারায়। 363 ধারায় সাজা কত বলেন? 7 বছর এবং হচ্ছে অর্থদণ্ড। আর বাকি যে তিনটা আছে, এটা কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন উভয়ের শাস্তি একসাথে। দেখেন দণ্ডবিধির 364 ধারা অনুসারে খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো, আপনি যদি খুন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির অপহরণ করেন বা জোরপূর্বক অপহরণ করেন, তার বয়স কত? যে কোনো বয়সে, তাহলে সাজা হলো যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস, যা 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি হবে? অর্থদণ্ডের জন্য দণ্ডিত হবে। 364 ক দেখেন, 64 একটা গুরুতর ধরন হচ্ছে 364 ক ধারা মতে, আন্ডারলাইন করেন, 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে
কয় বছরের নিচে? 10 বছরের নিচের কোন ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাবাস, যা কত 14 বছর পর্যন্ত হতে পারে এবং 7 বছরের নিচে হবে না, এবং সেই সাথে কি হবে? অর্থদণ্ড। তাহলে এখানে একটা জিনিস দেখেন, যদি 10 বছরের বেশি কাউরে খুনের উদ্দেশ্যে ধরেন আপনি অ্যাবডাক্ট করছেন, তাহলে মামলা হবে কত দ্বারাই? 364। আর 10 বছরের নিচে হইলে 364 ক, এবং 364 কতে কিন্তু সর্বোচ্চ শাস্তি কত? মৃত্যুদণ্ড। 364 ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাবাস বা আপনার ওই যে 10 বছর পর্যন্ত হতে পারে কারাবাস। 366 ধারাটা দেখেন, 366 ধারা মতে কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বা যৌন সহবাস বা অবৈধ সম্পর্ক করতে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। কোন নারীকে যদি নিয়ে যাওয়া হয় বিবাহ, যৌন সহবাস বা অবৈধ কোনো সম্পর্ক করার জন্য, তাহলে মামলা হবে কত ধারায়? 366 ধারায়। তো এক্ষেত্রে সাজা হতে পারে কত? সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তো এই ছিল আমাদের অপহরণ আর অপবাহন। এখন আমরা আলোচনা করব দেখেন ধর্ষণ বা রেপ। এটা আমরা প্রিলিমিনারিতে অনেক ভালোভাবে পড়া আছে, তারপরও দেখি মাঝে মাঝে আসে, যদি এইভাবে আসে যে ধর্ষণ কি, ধর্ষণের উপাদান বা শাস্তি সমূহ আলোচনা করুন, অথবা বৈবাহিক দর্শন কি, এটা। তো ধর্ষণ আমরা একটু পড়া শুরু করে দেখেন, ধর্ষণের সংজ্ঞা দণ্ডবিধির 375 ধারায় এবং 376 ধারায় ধর্ষণের শাস্তি উল্লেখ করা হয়েছে। ধর্ষণ হলো কোনো পুরুষ কর্তৃক কোনো নারীর সাথে তার সম্মতি ছাড়া বা তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সহবাস করা বা অসত্য উপস্থাপন, বল প্রয়োগ, ভয় বা প্রতারণার দ্বারা নারীকে বলাৎকার করার কার্য হলো ধর্ষণ। দণ্ডবিধির 375 ধারায় ধর্ষণের গোল দিবের 5টি উপাদানের কথা উল্লেখ আছে। কয়টি উপাদান? 5টি। কোন পুরুষ ধর্ষণ করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত প্রেক্ষাপটে কোন নারীর সাথে যৌন সহবাস করে। প্রথমটা দেখেন, তার ইচ্ছার বিরুদ্ধে। 1 নম্বর উপাদান হলো ইচ্ছার বিরুদ্ধে। এখন ইচ্ছার বিরুদ্ধে কেমনে? ইচ্ছার বিরুদ্ধে মানে সে টোটালি সজাগ ছিল, সেন্সে ছিল, তাকে জোরপূর্বক তার মানে ইচ্ছার বিরুদ্ধে যদি যৌন সহবাস করা হয় সেটা হলো ইচ্ছার বিরুদ্ধে। 2 নম্বর দেখেন, তার সম্মতি ব্যতীত। এখন আপনার কাছে আপাত দৃষ্টিতে ইচ্ছার বিরুদ্ধে আর সম্মতি ব্যতীত একই রকম লাগতে পারে, বাট একরকম না। ধরেন কোন নারীকে অচেতন অবস্থায় যদি তার সাথে কোনো সম্পর্ক করা হয়, তখন তো সে সজাগ ছিল না, অথবা ডাক্তার সাহেব তাকে প্রতারণা করে ডাক্তার সাহেব কোনো টেস্টের কথা বলে তার সাথে এই সহবাস করছে বা যৌন সহবাস করছে, তখন এটারে বলে কি? সম্মতি ব্যতীত। আর ইচ্ছার বিরুদ্ধে মানে হলো তার টোটালি মানে সেন্স ছিল, তারে জোরপূর্বক এই সম্পর্ক করা হয়েছে। 3 নম্বর দেখেন, তার সম্মতিতে যখন উক্ত সম্মতি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে আদায় করা হলে। অনেক সময় সম্মতি আদায় করা হয় যে পিস্তল দেখিয়ে বা কোনো ভয় দেখে আদায় করছে, তখন সেটাও কি বলে গণ্য হবে? ধর্ষণ বলে গণ্য হবে। 4 নম্বর দেখেন, তার সম্মতিতে যখন মহিলা মনে করে যে পুরুষ লোকটি তার স্বামী, যদিও পুরুষ লোকটি জানে যে সে উক্ত মহিলার কি স্বামী নয়। ধরেন যমজ 2 ভাই, এখন একজন ওয়াইফ জানতেছে যে তার স্বামী, কিন্তু ভাই জানতেছে কি এ তো তার ওয়াইফ না, তাহলে সে কি করেছে বলে গণ্য হবে? ধর্ষণ করেছে বলে গণ্য হবে। 5 নাম্বার দেখেন, তার সম্মতি সহ বা ছাড়া, যে ক্ষেত্রে তার বয়স 14 বছরের কম হয়। যদি ওই নারীর সম্মতি থাকেও কিন্তু তার বয়স কত? 14 বছরের কম, তবুও সেটা কি বলে গণ্য হবে? ধর্ষণ বলে গণ্য হবে। তবে বলে রাখা ভালো, আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় এই 14 বছর আর এখন নাই, এখন কত? 16 বছর। এখন আপনি আবার জিজ্ঞাসা করতে পারেন যে তাহলে নারী শিশু প্রাধান্য পাবে নাকি দণ্ডবিধি প্রাধান্য পাবে? বর্তমানে যে কোনো মামলা হইলে হবে কোন আইনে? নারী ও শিশু নির্যাতন দমন আইনে। আর বিশেষ আইন সর্বদা সাধারণ আইনের উপরে কি প্রাধান্য পাবে। এখন যদি কোনো ধর্ষণের মামলা আপনি আবার করতে চান, ধর্ষণের ঘটনা ঘটছে ধরেন 1995 সালে, তখন আবার মামলা করতে হবে 1995 সালে কোনো মামলা হয় নাই, মামলা যদি আজকে করতে চান তাহলে মামলা আবার করতে হবে কোন আইনে? ওই দণ্ডবিধির এই আইনে। বুঝতে পারছেন? যদি 2000 সালে পরের কোনো ঘটনার মামলা হয় তাহলে মামলা হবে কোন আইনে? নারী ও শিশু নির্যাতন দমন আইনে। আচ্ছা, ব্যাখ্যা দেখেন, যদিও দণ্ডবিধির 375 ধারায় ধর্ষণের ক্ষেত্রে সম্মতির বয়স 14 বছর উল্লেখ করা আছে, কিন্তু সম্মতির বয়স নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 এর 1 ধারা অনুসারে সংশোধন করে কত করা হয়েছে? 16 বছর করা হয়েছে। এখন একটা
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখি, দেখেন নিজ স্ত্রীকে ধর্ষণের দায়ে একজন ব্যক্তি অভিযুক্ত হতে পারে কিনা। আচ্ছা, এখন এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সি হচ্ছে এরকম, আমাদের দণ্ডবিধিতে বলছে যদি নিজের স্ত্রীর বয়স, আপনার স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয়, তাহলে তার সম্মতি থাক বা না থাক, আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করলে সেটা কি ধর্ষণ। আর বৈবাহিক দর্শন বলতেছে, তাহলে বৈবাহিক দর্শন হিসেবে গণ্য হইতে হলে স্ত্রীর বয়স কত হইতে হবে? 13 বছরের কম। কিন্তু যদি তাকে দণ্ডিত করতে হয়, 373 ধারায় বলছে স্ত্রীর বয়স হতে হবে কত? 12 বছরের কম। এবং 12 বছরের যদি কম হয় স্ত্রীর বয়স, তাহলে সাজা হবে কত বছর? 2 বছর। তাহলে আপনার কাছে প্রশ্ন চলে আসে, তাহলে 12 বছরের বেশি 13 বছরের কম হইলে কি হবে? 12 বছরের বেশি 13 বছরের কম হইলে কি হবে, এরকম কোন বিধান আমাদের 376 ধারায় নাই। এখন কন্ট্রোভার্সি বলি। কন্ট্রোভার্সি হচ্ছে বাজারে অনেক বই আছে বা অনেকে মনে করেন তারা শাস্তি বিধানটা এইভাবে করছে যে যদি তার মানে কি হয়, মানে 12 বছরের কম হইলে শাস্তি হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড, মানে ধর্ষণের যে নর্মাল যে সাজা সেই সাজা। আর 12 থেকে 13 বছরের মধ্যে হইলে শাস্তি কত? 2 বছর। তাদের ব্যাখ্যাটা হচ্ছে এরকম, বাট অ্যাকচুয়ালি তাদের ব্যাখ্যা ঠিক না। আমি আপনারে কতগুলা বইয়ের রেফারেন্স দেই। আপনি বাসুদেব গাঙ্গুলি একজন সাবেক বিচারক ছিলেন, বাসুদেব গাঙ্গুলির দণ্ডবিধি দেখবেন, উনিও এই ব্যাখ্যাই করছে, মানে আমরা যে ব্যাখ্যা পড়ি যে 12 বছরের কম হইলে শাস্তি কত? 2 বছর। আর 12 বছরের বেশি কিন্তু 13 বছরের কম হইলে কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নাই। বাট সেটা কি হচ্ছে? বৈবাহিক দর্শন। এগুলা ছাড়াও আমি আপনারে অনেকগুলো টিচার যারা ওই বাংলাদেশের পত্রপত্রিকায় বৈবাহিক ধর্ষণ নিয়ে লেখাপড়া করে তাদের লিঙ্কও আমি দিতে পারি। তো অনেক বইতে লেখা আছে এইভাবে যে 12 বছরের কম হইলে শাস্তি যাবজ্জীবন, আর 12 বছরের বেশি 13 বছরের কম হইলে শাস্তি 2 বছর। বাট এই ব্যাখ্যা কি বলেন? ভুল। আমরা পড়বো যে 12 বছরের কম হইলে সাজা কত? 2 বছর। আর 12 থেকে 13 পর্যন্ত হইলে এর কোনো সাজার ব্যবস্থা দণ্ডবিধিতে নাই। এবার দেখেন, আচ্ছা দেখেন দণ্ডবিধির 375 ধারা অনুসারে কোন পুরুষ তার নিজের স্ত্রীর সাথে ধর্ষণের জন্য অভিযুক্ত হতে পারে, তবে সেক্ষেত্রে স্ত্রীর বয়স 13 বছরের কম হতে হবে। 375 ধারায় বলা হয়েছে যে কোন পুরুষ কর্তৃক নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে যদি স্ত্রীর বয়স 13 বছরের কি হয়? নিচে হয়। অর্থাৎ সম্মতি সহবাস সম্মতি ব্যতীত নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ হতে পারে যদি স্ত্রীর বয়স 13 বছরের কম হয়। 373 ধারা অনুসারে বৈবাহিক দর্শনের ক্ষেত্রে স্বামীকে শাস্তি দিতে হলে স্ত্রীর বয়স কত? আন্ডারলাইন করেন, 12 বছরের নিচে হতে হবে। তাহলে 13 বছরের নিচে কিন্তু 12 বছরের বেশি বছরের কোন নারীর সাথে স্বামী যৌন সহবাস করলে সেটা 375 ধারা অনুসারে বৈবাহিক দর্শন হবে। কিন্তু সেই ক্ষেত্রে স্বামীর শাস্তি কি হবে সেটা 376 ধারায় সুস্পষ্টভাবে বলা হয় না। অর্থাৎ 373 ধারা অনুসারে কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস করলে এবং স্ত্রীর বয়স 12 বছরের নিচে হলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস যার মেয়াদ কত? 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে বৈবাহিক দর্শনের সাজা কত ভাই বলেন? 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এবং এটা হলো জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য মানে 2 বছর স্বামী জামিন পেয়ে যাবে। দেখেন ধর্ষণের সাজাতে আসি আমরা, যে 373 ধারা অনুসারে ধর্ষণের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ড। বাট আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে বর্তমানে ধর্ষণের সাজা হলো মৃত্যুদণ্ড। বুঝতে পারছেন? নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সাজা কি? মৃত্যুদণ্ড। বাট আপনি আপনার পরীক্ষায় যদি আসে নারী শিশু লিখলে হবে না, আপনার লিখতে হবে কি? দণ্ডবিধি। আপনি রেফারেন্স হিসেবে নারী শিশুরটা জানাই রাখতে পারেন, কিন্তু মেইনলি আমার উত্তর লিখতে হবে কিসের আলোকে? দণ্ডবিধির আলোকে। দেখেন স্যার নারী নারী শিশুতে কি যে মানে কনজুগাল যে রেপ যেটা এটার কোনো শাস্তির বিধান আছে কিনা? না, বৈবাহিক দর্শন রিলেটেড কোনো কথা নারী শিশু নির্যাতন দমন আইনে নাই। দেখেন যে ক্ষেত্রে ধর্ষিতা নারী নিজের স্ত্রী এবং স্ত্রীর বয়স 12 বছরের কম, সেক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত? 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। ধন্যবাদ। তাহলে আমরা এখন তাহলে বলেন। স্যার তাহলে শুধু এই স্বামী 2 বছরে শুধু শাস্তি পাবে, এছাড়া অন্য কোনো শাস্তি পাবে না? না না না, আচ্ছা জি স্যার। আবার একজনের মানে এক স্বামী গিয়ে আর একজনের ওয়াইফে দর্শন করলে কিন্তু আবার সাজা কিন্তু যে সাজা সেই না না, সাজা।
এই জায়গাটা তো ওই দিকে না স্যার, ওই দিকে না, মানে লিগেল মতো যেটা। ঠিক আছে, জি জি দেখেন স্যার। করেন। এই জায়গায় কি ওই এসপি কে অভিযোগ করা লাগবে? অবশ্যই অভিযোগ না করলে যে কেউ করলেও হবে। ফৌজদারিতে তো মানে মামলা তো যে কেউ করতে পারে, আশেপাশে ঘটনা আছে, ঘটনা যারা ওরকম যে কেউ করে দিয়ে একটা। দেখেন দেখেন তাহলে দেখেন, হ্যাঁ কে যেন বলতেছিলেন, প্রশ্ন করেন অনলাইন থেকে, কি যেন জিজ্ঞেস করছিলেন। বাট আমাদের মুসলিম ল অনুযায়ী কিন্তু কোনো ধর্ষণের কোনো বিধান নাই, ওয়াইফ বিয়া করলেই সে বৈধ। দেখেন, অস্বাভাবিক অপরাধ, আনন্যাচারাল অফেন্স, আনন্যাচারাল অফেন্স আছে 377 ধারায়। আপনি মনে রাখবেন যে প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম, সেই নিয়ম ছাড়া আপনি যদি কোনো আহ যৌনাচার করেন তাহলে সেটাকেই বলে আনন্যাচারাল অফেন্স বা অস্বাভাবিক অপরাধ। দণ্ডবিধিতে অস্বাভাবিক অপরাধকে সংজ্ঞায়িত করা হয় নাই, তবে 377 ধারার বিধান করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা পশুর সঙ্গে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তাহলে আমাদের দণ্ডবিধিতে রেপেরও যে সাজা, আনন্যাচারাল অফেন্সেরও কি সেই সাজা। অর্থাৎ দণ্ডবিধির একটা র দেন, দণ্ডবিধির 377 ধারায় কোনো পুরুষ, নারী বা প্রাণীর সাথে অস্বাভাবিক অপরাধ যেমন হোমোসেক্সুয়ালিটি, বেস্টালিটি, বাগারি, লেসবিয়ানিজম ইত্যাদি করাকে শাস্তিযোগ্য করা হয়েছে। আচ্ছা আমরা চলে এসে দেখেন অপরাধজনক ভীতি প্রদর্শন, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। অপরাধজনক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন, বলেন। আপনি সেফ আছেন তো? আচ্ছা জি জি, হ্যাঁ, আপনি সাবধানে থাকেন। মানে এই এই কাজের জন্য কিন্তু আল্লাহ লূত আলাইহিস সালামের যে অনুসারী ছিল তাদের কি ধ্বংস করে দিতে, ইভেন তার ওয়াইফ রেও, নবীর ওয়াইফ। দেখেন আপনি সাবধানে দেখেন তানবীর, দেখেন অপরাধজনক ভীতি প্রদর্শন, মামলা হয়েছে, মামলা হইতে হবে তো। দেখেন দেখেন অপরাধজনক ভীতি প্রদর্শন, দেখেন। আচ্ছা যাই হোক, এটা বলতেও লজ্জা হয় কারণ অনেকে ধর্ম নিয়ে প্রশ্ন তুলে। দেখেন তো অপরাধজনক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন মানে হলো যে কোনো জিনিসের ভয় দেখানো, যে কোনো জিনিসের ভয় দেখানো। আপনি ঘর পোড়ানোর ভয় দেখান, হত্যা করার ভয় দেখান, মানহানির ভয় দেখান, যে কোনো ভয় দেখানো মানে হলো অপরাধজনক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন। এর সংজ্ঞা দেওয়া হয়েছে 503 ধারায় আর শাস্তি দেওয়া হয়েছে 506 ধারায়। দেখেন দণ্ডবিধি 1860-এর 503 ধারায় অপরাধজনক ভীতি প্রদর্শনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 503 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে যদি সে অন্য কোনো ব্যক্তিকে নিম্নলিখিত কারণে হুমকি দেয় বা ভয় প্রদর্শন করে। দেখেন তার কোনো সম্পত্তি বা সুনামের ক্ষতি করবে, যার নিকট উক্ত ব্যক্তির স্বার্থ নিহিত আছে তার দেহ বা সুনামের ক্ষতি সাধন করার কি ভয় দেখাবে, এবং তথ্য হুমকি বাস্তবায়ন করতে যে লোককে ভয় দেখানো হয়েছে তাকে সে কাজ করতে তাকে যে কাজ করতে সে বাধ্য নয় সে কাজ করতে বাধ্য করা, বা যে কাজ করতে সে বাধ্য সে কাজ করা থেকে কি রাখা, বিরত রাখা। শাস্তি দেখেন দণ্ডবিধি 1860-এর 506 ধারা অনুসারে যে ব্যক্তি অপরাধজনক ভীতি প্রদর্শনের অপরাধ সংগঠন করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস যার মেয়াদ কত 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এখন আমাদের এই 506-রে 2 ভাগে ভাগ করছে, প্রথম অংশ দ্বিতীয় অংশ। প্রথম অংশের শাস্তি বলছে 2 বছর। তবে দেখেন উক্ত অপরাধজনক ভীতি প্রদর্শন যদি আন্ডারলাইন করেন মৃত্যু, মানে আপনি যদি কাউরে মৃত্যুর ভয় দেখান, গুরুতর আঘাত, যদি কাউরে গুরুতর আঘাতের ভয় দেখান, বা নারীর সতীত্ব নষ্টের ভয় দেখান, বা 7 বা ততোধিক বছর কারাদণ্ডযোগ্য হয় এরকম কোন অপরাধের ভয় দেখান, তাহলে আবার সাজা হবে কত, যে কোনো বর্ণনার যার মেয়াদ কত 7 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। তাহলে আমাদের অপরাধজনক ভীতি প্রদর্শনের প্রথম ভাগ 506 প্রথম ভাগে শাস্তি আছে কত 2 বছর। বাট আপনি যদি ভয়টা দেখান মৃত্যুর, গুরুতর আঘাতের, অথবা কিসের স্ত্রীলোকের সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানো, অথবা 7 বা ততোধিক বছর কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখানো, তাহলে সেই ক্ষেত্রে সাজা হবে কত বলেন 7 বছর। সেক্ষেত্রে সাজা 7 বছর।
এই জায়গায় একটু স্টার দিয়ে একটু লিখে রাখেন যে বেনামি চিঠিতে ভয় দেখানো 507 ধারা অনুসারে, দেখেন 507 ধারা অনুসারে, 507 ধারা অনুসারে এই জায়গায় লেখেন, এই ফাঁকে লেখেন 507 ধারা অনুসারে বেনামি চিঠির মাধ্যমে, 507 ধারা অনুসারে বেনামি চিঠির মাধ্যমে ভয় ভয় দেখানোর সাজা হলো, সাজা হলো ভয় দেখানোর সাজা হলো অপরাধজনক ভীতি প্রদর্শনের সাজা, অপরাধজনক ভীতি প্রদর্শনের সাজা, অপরাধজনক ভীতি প্রদর্শনের সাজা, এবং এর অতিরিক্ত হিসেবে আরো 2 বছর পর্যন্ত, এবং এর অতিরিক্ত হিসেবে আরো 2 বছর কারাদণ্ড পর্যন্ত, এবং এর অতিরিক্ত হিসেবে আরো 2 বছর কারাদণ্ড পর্যন্ত। এটা বুঝেন? আপনি যদি বেনামি চিঠির মাধ্যমে কারো ভয় দেখান তাহলে প্রথমত শাস্তি হবে 506-এর মতো, এবং এর এক্সট্রা সাজা হইতে পারে কত? 2 বছর। ধরেন আপনি বেনামি চিঠির মাধ্যমে কাউকে মৃত্যুর হুমকি দিচ্ছেন, তাহলে 7 বছরের সাথে যোগ হবে কত? 2 বছর। আচ্ছা, আমরা দণ্ডবিধি প্রায় শেষ টপিকে চলে আসছি। 511 ধারা, 511 ধারায় বলছে যাবজ্জীবন কারাদণ্ডে, আন্ডারলাইন করেন, বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের উদ্যোগের শাস্তি। মানে আপনি এমন একটা অপরাধের উদ্যোগ নিছেন, সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ অথবা কারাদণ্ডযোগ্য অপরাধ, মৃত্যুদণ্ডযোগ্য না। মৃত্যুদণ্ডযোগ্য খুনের উদ্যোগের শাস্তি আমাদের দণ্ডবিধিতে আছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডযোগ্য উদ্যোগের সাজা যদি আলাদা সেকশন মানে ধারা থাকে, তাহলে সেই ধারায় কিন্তু তাহলে 511 মান লাগবে না। 511 লাগবে তখন যখন ওই উদ্যোগের কোনো সাজা দণ্ডবিধিতে নাই। ধরেন চুরির উদ্যোগের কোনো সাজা দণ্ডবিধিতে নাই, তাহলে আপনি একজনের পকেটে হাত ঢুকাইছেন, পরে দেখলেন যে তার পকেটে কোনো টাকা পয়সা নাই, হাত বের করতেন, তাহলে এই যে আপনি যে চুরির উদ্যোগ নিলেন, আপনি দণ্ডিত হবেন 511 ধারায়। আপনি একটা নকল চাবি বানাইছেন, একজনের ঘরে ঢুকলেন, ঢুইকা তার ট্রাঙ্ক খুললেন, কোনো টাকা পয়সা কিছু নাই, আবার সবকিছু ঠিকঠাক মতো লাগাই বের হয়ে আসলেন, মানে আপনি চুরি করতে গেছিলেন বাট করতে পারেন নাই, উদ্যোগ নিলেন, আপনি দণ্ডিত হবেন কত ধারায়? 511 ধারায়। বাট দস্যুতার উদ্যোগের সাজা 393-তে আছে, সেই জায়গায় আমার 511 লাগবে না। আপনার যদি এরকম হয় যে আপনি ধর্ষণের অভিপ্রায়ে কারো ঘরে ঢুকছেন কিন্তু ওই কাউকে পান নাই, তাহলে ধর্ষণের উদ্যোগের সাজা কিন্তু আমাদের দণ্ডবিধিতে নাই, তাহলে দণ্ডিত হবে কত ধারায়? এই 511 ধারায়। এবং এই ক্ষেত্রে শাস্তির বিধান বলছে ওই ওই মূল অপরাধের যে সর্বোচ্চ সাজা তার কত? অর্ধেক, তার অর্ধেক। তবে দুইটা জিনিস মনে রাখেন, এই যে উদ্যোগ নিছেন এটা হলো যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা কারাদণ্ডযোগ্য অপরাধের উদ্যোগ, এবং এই উদ্যোগের আলাদা কোনো সাজা কি দণ্ডবিধিতে নাই, তাহলে সে দণ্ডিত হবে 511 ধারায়। ওই ধারায় সর্বোচ্চ যে অপরাধ আছে তার কত? তার অর্ধেক। তো আমরা একটু পড়ি, দেখেন দণ্ডবিধি 1860-এর 511 ধারায় অপরাধ সংগঠনের প্রচেষ্টা বা উদ্যোগের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে যদি অপরাধ সংগঠনের কোনো আন্ডারলাইন করেন প্রচেষ্টা করা হয়, এমন প্রচেষ্টা বা উদ্যোগ দণ্ডবিধির অধীন কি হয়? শাস্তিযোগ্য হয়। অপরাধটি অবশ্যই যাবজ্জীবন কারাবাস, কারাবাস বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত শাস্তিযোগ্য হতে হবে। অপরাধ সংগঠনের এমন প্রচেষ্টার বা উদ্যোগের জন্য শাস্তির একটু শান্তি হয়ে গেছে, শাস্তির কোনো বিধান কি দণ্ডবিধিতে নেই। অভিযুক্ত ব্যক্তি অপরাধ করতে কোনো কার্য সম্পাদন করেছে, যেমন যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের উদ্যোগ গ্রহণ করে বা সেটা অনুযায়ী কোনো কাজ করে এবং অনুরূপ উদ্যোগের শাস্তির ব্যাপারে দণ্ডবিধিতে কোনো কি স্পষ্ট বিধান না থাকলে উক্ত অপরাধের জন্য নির্ধারিত যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের, আন্ডারলাইন করেন কি দীর্ঘতম মেয়াদের অর্ধেক মেয়াদ পর্যন্ত বা অর্থদণ্ড সহ উভয় প্রকার হতে পারে। আমরা উদাহরণে চলে আসি, দেখেন যে আরিফ বদরুলের পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়, কিন্তু বদরুলের পকেট শূন্য থাকায় আরিফ পকেট মারতে কি ব্যর্থ হয়। এটা মূলত কিসের উদ্যোগ? চুরির উদ্যোগ। দণ্ডবিধিতে চুরির শাস্তি 379 ধারায় উল্লেখ আছে, কিন্তু চুরির উদ্যোগ যেমন পকেট মারার উদ্যোগ গ্রহণের কোন শাস্তি বিধান দণ্ডবিধিতে নেই, সেহেতু আরিফের শাস্তি নির্ধারিত হবে 511 ধারা অনুসারে, এবং 511 ধারা অনুসারে 379 ধারায় চুরির জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের অর্ধেক দণ্ডে আরিফ কি দণ্ডিত হবে। এই ছিল আমাদের মোটামুটি দণ্ডবিধি। আমাদের দেখেন বড় বড় 3টা আইন প্লাস সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ হয়ে গেছে।
মানে ফৌজদারি কার্যবিধি শেষ, দণ্ডবিধি শেষ, এবং দেওয়ানি কার্যবিধি শেষ, সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ। 7টার ভিতরে 4টা আমাদের শেষ। আমরা রোববার থেকে ইনশাল্লাহ সাক্ষ্য আইন শুরু করব। আমাদের কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। সাক্ষ্য আইন, তামাদি আর বার কাউন্সিল, 3টা বিষয় আছে। তো এই আর কি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না হলে আপনাদের শনিবারে পরীক্ষা আছে। শনিবারে আমাদের পরীক্ষা ফৌজদারি কার্যবিধির 13 নম্বর প্রশ্ন থেকে 17 নম্বর প্রশ্ন। সবাই পরীক্ষা দিবেন ইনশাল্লাহ। এই আর কি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে ধন্যবাদ। স্যার এটা কি দণ্ডবিধির স্যার নাকি ইয়ার সিআরপিসির? ফৌজদারির, ফৌজদারির। ফৌজদারির, জি স্যার, আপনি 13 দণ্ডবিধি থেকে বলতেছিলেন। আর ওইটা কি ওই যে পিডিএফ করে দিতে? কোনটা পিডিএফ? হ্যালো কি বলেন? হ্যাঁ বলেন। স্যার, ওই যে গত সপ্তাহে যে এক্সাম দিছিলাম ওইটা পিডিএফ নাকি স্যার পিডিএফ কেমএসকেন করে দিয়ে আর দিবেন, একটু? ওটা পিডিএফ করে দিবেন। আপনার এলোমেলো আছে, পিডিএফ করে না দিলে বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।